স্যালাইভারি গ্ল্যান্ড, এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। স্যালাইভারি গ্ল্যান্ড মানে এখান থেকে স্যালাইভা তৈরি হবে, আমাদের যে লালা থাকে সেগুলা তৈরিতে এরা হেল্প করে। এবং আমরা আসলে যখন খাবার খাই, সেই খাবার খাওয়ার সময় কিন্তু দেখা যায় স্যালাইভেশন হয়, এবং এটা আমাদের সোয়ালুইং থেকে শুরু করে অনেক প্রসেসে কিন্তু কন্ট্রিবিউট করে। এখন এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, এই স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কিছু আছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, কিছু আছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। এবং আমরা বলি যে মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড, এটার মধ্যে সব থেকে বড় সাইজের যেটা সেটা প্যারোটিড গ্ল্যান্ড, এটা তোমরা সবাই জানো। তারপরে সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এরকম গ্ল্যান্ড আছে। আর মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড অনেকগুলো আসলে আছে, আমরা বলি 750 বা তারও বেশি এরকম স্যালাইভারি গ্ল্যান্ড মাইনর থাকতে পারে। এবং আমাদের আলোচনায় আমরা চলে যাই, তাহলে প্যারোটিড গ্ল্যান্ড এটা আমাদের অনেক জায়গায় আলোচনা করতে হবে, কারণ আমাদের এখানে টিউমার হইতে পারে, রাইট, স্যালাইভারি গ্ল্যান্ডে। তাহলে টিউমার যদি হয়, বিনাইন টিউমারের দেখা যায় 80%ই এই যে এই প্যারোটিড গ্ল্যান্ডে হয়, এবং বেশি এবং 80% প্যারোটিড গ্ল্যান্ডে হয়। এবং আমরা বলি পিওমরফিক অ্যাডিনোমা নামে একটা টিউমার আছে, এটাকে আমরা মিক্স টিউমারও বলি, কারণ এখানে এপিথেলিয়াল সেল এবং মায়ো এপিথেলিয়াল সেল আমরা বলি, এই দুই ধরনের সেলই থাকে, এবং এই জন্য এটাকে মিক্স টিউমার বলা হয়। এবং এটার স্ট্রাকচারও পিলিমরফিজম থাকে, হাওয়েভার তো এটাকে পিলিওমরফিক অ্যাডিনোমা বলে, এটা আমরা প্যাথোলজিতে পড়ে আসছিলাম। তাহলে এটা মোস্ট কমনলি প্যারোটিডেই হয়, এবং এটা বিনাইন টিউমার। তার মানে 80% টিউমার হচ্ছে বিনাইন হয়, যেটা প্যারোটিড গ্ল্যান্ডে হবে। 80% টিউমার বিনাইন, এটা আমরা বললাম। 80% প্লিওমরফিক অ্যাডিনোমার 80% হচ্ছে এই জায়গায় হয়, আরও অন্য জায়গায় হইতে পারে অন্য গ্ল্যান্ডগুলোতে, বাট এই জায়গায় মেনলি হয়। সো এই কথাটা আমরা একটু কিন্তু জানতে পারলাম। এরপর আসো যে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এগুলো হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন, এবং প্যারোটিড গ্ল্যান্ডটা এক্টোডার্মাল অরিজিন, এরকম একটা কথা আমরা একটু জেনে রাখলাম। আর প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টের নাম হচ্ছে এক্সটেনশন ডাক্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগে এক্সটেনশন ডাক্ট। এবং এটার ওপেনিং কোথায়, এটা মানে ডাক্টটা তো প্যারোটিড গ্ল্যান্ড থেকে তৈরি হলো, অর্থাৎ আমাদের প্যারোটিড গ্ল্যান্ড কই থাকে বলো তো? প্যারোটিড গ্ল্যান্ড থাকে হচ্ছে আমাদের যে, তোমরা সবাই তোমাদের গালে যদি হাত দাও, মানে কান, আমাদের যে কান থাকে, কান আর কানের একটু নিচের দিকে আমাদের গালে, ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের একটু উপরে, মানে পাশ দিয়ে, এখানে যদি আমরা হাত দিই চিকে, তাহলে ওই রিজনটা আমরা বলি প্যারোটিড গ্ল্যান্ড। সো অ্যাকচুয়ালি পজিশন কোনটা আমি দেখাবো, সব কিছুই বলবো, বাট এই প্যারোটিড গ্ল্যান্ড, ধরো এই যে প্যারোটিড গ্ল্যান্ড, তো এটা থেকে একটা ডাক্ট তো থাকে, এই ডাক্টটা এর থ্রুতে ধরো প্যারোটিড গ্ল্যান্ডের মানে স্যালাইভা থেকে শুরু করে বিভিন্ন কিছু প্রোডাকশন হয়, সেই ডাক্টের থ্রুতে তো এরা যাবে। তো এই ডাক্টটা কই থাকে? আনসার হচ্ছে যে এক্সটেনশন ডাক্টটা ওপেন করে হচ্ছে আমাদের ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ, ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ, অপোজিট টু দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। তো তার মানে কি, অবশ্যই কিন্তু উপরের দিকে থাকবে, তার মানে অপোজিট টু দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। এবং এই ক্ষেত্রে আমরা যখন দেখতে যাব, আমরা যে মানে আমাদের যে টাং ডিপ্রেসরটা থাকে, টাং ডিপ্রেসর, ওইটা ইউজ করে আমরা বাক্কাল মিউকোজারিটাকে সরে এটা আমি দেখার ট্রাই করবো ইন দ্য ভেস্টিবিউল, ঠিক আছে? তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টটা গেল। এবং এরপরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ওয়ারটনস ডাক্ট, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টের নাম কি? ওয়ারটনস ডাক্ট। এবং এটা আমাদের জিহ্বা যদি উঁচা করতে বলি, তাহলে ফ্রেনুলাম থাকে, রাইট? অর্থাৎ জিহ্বা, ধরো এই জিহ্বা উঁচা করলে জিহ্বার মিড লাইন বরাবর এরকম একটা ফ্রেনুলাম থাকে। তো ফ্রেনুলামের দুই দিক দিয়ে হচ্ছে আমাদের ওপেন করে দুই সাইডের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এবং এটাকে আমরা ওয়ারটনস ডাক্ট বলি। এবং এরা অ্যান্টি গ্র্যাভিটি ড্রেনেজ করে, আমরা বলি এরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যেহেতু নিয়ে যায় এই ডাক্টের থ্রুতে, তাই এই জায়গায় সব থেকে বেশি স্টোন আমরা সায়ালোলিথিয়াসিস বলি। কি বলি? সায়ালোলিথিয়াসিস। তো সায়ালোলিথিয়াসিস বা স্টোন ফরমেশন সব থেকে বেশি এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টে বা এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে হইতে পারে। তাহলে কেন হয়? কারণ অ্যান্টি গ্র্যাভিটি ড্রেনেজ থাকে, তা বাদে এদের সিক্রেশনগুলো একটু ভিসকিড হয়, ভিসকিড আমরা বলি, বা একটু ঘন ঘন। তো এটা একটা কারণ আছে। ওকে, এরপর আসো যে প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, আমি একটা কথা শুরুতে বলে নিই যে আমাদের পুরো আলোচনাটা, মানে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে যে আলোচনা করবো, পুরো আলোচনাটা একটু অগোছালো হবে। অগোছালো বলতে আমরা এক এক সময় এক এক জায়গায় যাব, বাট তোমার মেইন হাইলাইটের জায়গা থাকবে যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো মাথার মধ্যে যাতে গেঁথে রাখো। তাহলে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলবো, এবং প্যারোটিড গ্ল্যান্ডে তোমরা শুনছো না যে মামস হয় ছোট বাচ্চাদের, মামস। তো এই যে মামস ভাইরাস দ্বারা হয়, তো এই ভাইরাস যে ইনফেকশনটা, এটা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডে মেইনলি হয়, প্যারোটাইটিস করে, প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশনকে প্যারোটাইটিস বলি। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফেকশন, এটার আরেকটা নাম আছে সায়ালারিনাইটিস, এটা তোমরা জানো। সায়াল কথাটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তারপরে সায়ালিথিয়াসিস, এটা মানে হচ্ছে পাথর হয়েছে, রাইট? ওকে, তার মানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে দুইটা রোগ থাকে, একটাকে বলি আমরা সুপারফিশিয়াল, আরেকটা হচ্ছে
ডিপ, মেইনলি সুপারফিশিয়ালটা একটু ল্যাটারালি থাকে, ডিপটা একটু মিডিয়ালি থাকে। হাউএভার এখন আসো যে সুপারফিশিয়াল যে লোবটা থাকে এটা এই যে যে ভাগটা করলাম আমরা, এটা কিভাবে ভাগ করলাম? আনসার হচ্ছে একটা প্লেন, ফেসিও ভেনাস প্লেন আমরা বলি, অর্থাৎ এখানে আমাদের ফেসিয়াল ভেইন, তারপরে রেট্রোমেন্ডিবুলার ভেইন, আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এই তিনটা দ্বারা আমরা একটা ডিভিশন করলাম যে এই সাইডে সুপারফিশিয়াল লোব একটু ল্যাটারালি, আর মিডিয়ালি বা ভিতরের দিকে হচ্ছে ডিপ লোব। তো বেশিরভাগ জায়গায় দখল করে থাকে সুপারফিশিয়াল লোব, এবং বেশিরভাগ ডিজিজই প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করবে, যেগুলো টিউমার ধরো অন্যান্য ডিজিজগুলো আমরা সুপারফিশিয়াল লোবকেই বেশি এফেক্ট করে। আর ডিপ লোবকে যদি এফেক্ট করে সেটা আমরা কীভাবে বুঝবো? ধরো একটা টিউমার ডিপ লোবকে এফেক্ট করছে, তাহলে কীভাবে বুঝবো? এরা কী করতে পারে, এরা ভিতরের দিকে আমাদের যে টনসিল থাকে না, ফৌশিয়াল টনসিল, বা এগুলাকে কী করতে পারে, ভিতরের দিকে বা মিডিয়ালি পুশ করতে পারে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ডিপ লোবকে এফেক্ট করলে এই জিনিসটা করতে পারে। আর সুপারফিশিয়াল লোব আমরা যখন আসলে প্যারোটিডের সার্জারি দেখবো, প্যারোটিডেক্টমি আমরা করি, ঠিক আছে? তার মধ্যে এক জায়গায় দেখবো যে আমরা বলি সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, এটা বলতে বলছি আমি সুপারফিশিয়াল লোবটা কেটে ফেলবো। আশা করি বুঝতে পারছো। আর ডিপ বলতে কি বোঝে সেটাও বুঝছো। এখন কারো কারো ক্ষেত্রে এক্সেসরি প্যারোটিড গ্ল্যান্ড থাকতে পারে, এবং সেটা প্যারোটিডেক্টমির টাইমে কিন্তু এটা রিমুভাল করে ফেলতে হবে। যদি রিমুভ না করা হয় তাহলে ফিস্টুলা ফর্মেশন, সায়ালো সিল আমরা বলি, এগুলা থাকতে পারে, মানে এগুলো হইতে পারে আর কি। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা মনে রাখবো যে আমরা হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য ইনফ্লামেটরি লেশনের থেকে নিওপ্লাজম এগুলো ডিফারেন্সিয়েট করতে আমরা কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করতে পারি। বাট মনে রাখবা যে আমরা যখন স্যালাইভারি গ্ল্যান্ডে কোনো স্টোন হয়েছে, পাথর হয়েছে, সায়ালোলিথিয়াসিস হয়েছে, তাহলে সেটার জন্য আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি। আমরা যখন রেনাল স্টোন করছি, রেনাল স্টোনেও কিন্তু আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি। এবং আমরা জানি টিউমারগুলোকে রেডিও অপাক দেখা যায়, রেডিও অপাক। এবং আমরা হচ্ছে যদি আমরা গল স্টোনের কথা বলি, ওটা কিন্তু রেডিও লুসেন্ট, এটা তোমরা জানো। আর এমআরআই জিনিসটা হচ্ছে আমাদের বিনাইন এবং ম্যালিগন্যান্ট এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে ভালো কাজ করে, এবং সফট টিস্যুর বিষয়ে হেড নেক রিজনে এমআরআই কিন্তু ভালো ইউজ আছে, এবং হাই রেজলিউশন ইউজি কোনো কোনো ক্ষেত্রে করা যেতে পারে, এটা ইনভেস্টিগেশন অফ চয়েস কিছু কিছু ক্ষেত্রে। এবং এরা এফএনএসি করার সময় মনে রাখবা, আমরা আসলে স্যালাইভারি গ্ল্যান্ড, থাইরয়েড, এই সকল ডিজিজের ক্ষেত্রে আমরা কি করি? এফএনএসি, ফাইনাল এক্সপ্রেশন সাইটোলজি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা টিউমার হলো অবশ্যই কি করবো? এফএনএসি করবো, সেটা বিনাইন হোক ম্যালিগন্যান্ট হোক, এফএনএসি করবো। এফএনএসি করে আমরা এখান থেকে কালেক্ট করে সেটা এক্সামিনেশন করবো, এবং এই এফএনএসিটার জন্য অনেক সময় আমরা ইউএসজি হেল্প নিতে পারি বা সিটি স্ক্যানের হেল্প নিতে পারি, সেটা আমরা গাইডেড এফএনএসি বলি আর কি। কী কী বিনাইন কন্ডিশন থাকতে পারে? ফার্স্ট আমরা একটা বিনাইন কন্ডিশন নিয়ে কথা বলি, স্ট্যাফনি বোন সিস্ট। এটা আমার হচ্ছে ম্যান্ডিবলের মধ্যে, দেখো ধরো এই জায়গায় একটা সিস্ট আছে, ঠিক আছে? তাহলে এটাকে বলি স্ট্যাফনি বোন সিস্ট। এটা হচ্ছে ম্যান্ডিবলের মধ্যে থাকে, এবং এটা একটোপিক স্যালাইভারি টিস্যু যেখানে থাকে। মানে আমরা বলি যে এই সিস্টে কেন হয়েছে, কারণ এখানে হয়তো একটোপিক বা এখানে থাকার কথা না স্যালাইভারি টিস্যু, বাট এখানে আছে, সো এখানে একটা সিস্ট হয়েছে, এটাকে স্ট্যাফনি বোন সিস্ট, এবং বোনের মধ্যে হচ্ছে ম্যান্ডিবলের মধ্যে হতে পারে। র্যানুলা খুব ইম্পর্টেন্ট, র্যানুলা নিয়ে আমরা আগে পরে কথা বলছি, আমরা যখন নেক্সট সোয়েলিং পড়ছি ওই জায়গায় আমরা র্যানুলা নিয়ে একটু কথা বলছিলাম। তো র্যানুলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখো টাঙের নিচে এই জায়গায় একটা সিস্টের মতো হয়েছে, এবং এটা একটু ব্লুইশ কালারের হয়। এবং এখানে আসলে সিস্টটা যে হয়েছে কী জমছে এটার মধ্যে? আনসার হচ্ছে এটার মধ্যে জমছে হচ্ছে মিউকাস। তো মিউকাস আসছে কই থেকে? আমাদের স্পেশালি সাবলিঙ্গুয়াল যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, লিঙ্গুয়াল মানে বুঝতে পারতেছো জিভার নিচে থাকবে। তো সাবলিঙ্গুয়াল যে স্যালাইভারি গ্ল্যান্ড, এবং এই সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন ইনজুরি, ট্রমা, বিভিন্ন কারণে কি হয়েছে যে বিভিন্ন মিউকাস যেগুলো এটার মধ্যে থাকে সেগুলো বাহিরে বের হয়ে আসছে, ওইখান থেকে এক্সট্রা ভ্যাসেটেড হয়ে আসছে, বা আমরা বলি বাহিরে বের হয়ে আসছে। সো ওই ডাক্ট থেকে যখন এগুলো বাহিরে বের হয়ে আসছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে বা ডাক্ট থেকে, তো তখন এরা হচ্ছে বাহিরে এসে এরকম একটা সিস্ট ফর্মেশন করে ফ্লোর অফ দ্য মাউথের ওই রিজনটাতে, এবং দেখা যায় যে এটার আশেপাশে বিভিন্ন ফাইব্রাস টিস্যু, গ্র্যানুলেশন এগুলো মিলে ঝিলে একটা সিস্টের মতো গঠন করছে, যেটা ব্লুইশ কালারের হয়েছে। এবং এরা ফ্লাকচুয়েন্ট একটা সোয়েলিং, কারণ এখানে যেহেতু মিউকাস আছে এরা ফ্লাকচুয়েশন থাকবে, এবং এরা ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেন্ট হবে আমরা বলি। স্পেশালি এটা তো মুখের মধ্যে আছে টাঙের নিচে, বাট এরা মাঝে মধ্যে বড় হয়ে এরা নেকেও আমরা একটা সোয়েলিং পেতে পারি, মানে ইনটা ওরাল একটা সোয়েলিং, এবং এটা পরবর্তী এক্সটেন্ড করে নেকেও একটা সোয়েলিং ক্রিয়েট করতেছে। তো সেটাকে তখন আমরা বলি প্লানজিং র্যানুলা। তো প্লানজিং র্যানুলা, তাহলে প্লানজিং র্যানুলা যেটা, এটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেন্ট আমরা বলি। সো ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেন্ট আর কি আছে? হাইড্রোসিল, যেটা টেস্ট মানে হাইড্রোসিল যেটা আর কি এসকোটামে হয়, তারপরে মেনিঙ্গোসিল, প্লানজিং র্যানুলা, তারপরে সিস্টিক হাইগ্রোমা যেটা একটা ল্যাটারাল নেক সোয়েলিং করে। সো এই জিনিসগুলো কিন্তু হইতে পারে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুমিনেন্ট। তারপরে ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংসের উপর বেস করতে পারি, আমরা দেখলেই কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলতে পারি যে মুখের মধ্যে এরকম একটা সিস্ট আছে, এটা হয়তো বা মিউকাস এক্সট্রাভাসেশনের কারণে একটা সিস্ট হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মিউকাস রিটেনশন সিস্ট আমরা পাইতে পারি, তবে এটা মেইনলি মিউকাস এক্সট্রাভাসেশনের কারণে মেইনলি হয়। আর ডায়াগনোসিস কি?
ক্লিনিক্যাল আর এফএনএসি করলেও করতে পারি যদি দরকার হয়, আমার আসলে ডিফিকাল্টি ফেজ আমি করি। তাহলে এটার জন্য আমি কি করবো মনে রাখবো, রেনুলাতে একটা কথা বলা হয় মার্সুপিয়ালাইজেশন। কি বললাম? মার্সুপিয়ালাইজেশন। এবং মার্সুপিয়ালাইজেশন মানে কি, এই যে ধরো রেনুলাটা, তো এই সিস্টাতে আমি এই জায়গায় একটা ইনসিশন দিলে দিয়ে এই সেটটা ওপেন করলাম, এই সেটটা ওপেন করলাম, ফলে এই পুরা এটা ওপেন হয়ে গেছে, ফলে সিক্রেশনগুলো বাইরে বের হয়ে আসলো। এবং আমি শুধু ওপেন করে থেমে থাকলাম না, এই জায়গায় সেলাই করে দিলাম, এই সাইডের অংশটা এই জায়গায় সেলাই করে দিলাম, ফলে পুরাটা ওপেনই থাকলো, যাতে রিকারেন্স না হইতে পারে। রিকারেন্স প্রিভেনশনের জন্য আমরা এটা করলাম। আমরা এটাকে ইনসিশন ড্রেনেজ করতে পারবো না। ইনসিশন ড্রেনেজ করলে দেখা যাবে যে আবার রিকারেন্স হবে। সো এই জন্য মার্সুপিয়ালাইজেশন একটা অপশন। তার বাদে আর একটা মডার্ন মেথডের কথা বলা হয় যে আমরা রেনুলাটা এক্সিশন করবো এবং সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড এটা সহ এক্সিশন করে ফেলবো, ঠিক আছে? এটা বলা হয় আর কি রিসেন্টলি বা মডার্ন টাইমে। আর রেনুলা অপারেশন করার টাইমে সাবমেন্ডিবুলার ডাক্ট, যেটা ওয়ার্টনস ডাক্ট, মানে ওটা আশেপাশে যেহেতু থাকে, মানে আমরা জানি ফেনুলামের দুই পাশ দিয়ে ওপেন করে সাবমেন্ডিবুলার ডাক্ট বা ওয়ার্টন ডাক্ট, তাহলে এটা ইনজুরি হতে পারে। তারপরে লিঙ্গুয়াল নার্ভ, এটাও কিন্তু ইনজুরি হওয়ার চান্স থাকে। তার মানে কি স্ট্রাকচার, সাবমেন্ডিবুলার ডাক্ট এবং লিঙ্গুয়াল নার্ভ, এগুলো ইনজুরি হতে পারে। আর ব্রিলিয়ান্টি ট্রান্সিলোমেন্ট, হাইড্রোসিল, মেনিঙ্গোসিল, সিস্টিক হাইড্রোমা, এপিডিডাইমাল সিস্ট, রেনুলা, প্লাঞ্জিং রেনুলা, স্পেশালি এগুলা। আচ্ছা, এরপরে আসো আমরা প্লাঞ্জিং রেনুলা কি। প্লাঞ্জিং রেনুলা হচ্ছে মানে মিউকাস রিটেনশন সিস্ট বলো, মানে মিউকাস জমছে, তো এটাকে মিউকাস রিটেনশন সিস্ট বলতে পারি, বা মিউকাস এক্সট্রাভাসেশনের কারণে হয়েছে। তো এরা হচ্ছে আমার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে তো এফেক্ট আগেই করছিল, বাট এরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকেও যখন এফেক্ট করে ফেলতেছে তখন এরা নিক দিয়েও চলে আসতে পারে, রাইট? নিক দিয়ে চলে আসতে পারে এবং নেকও আমি একটা সোয়েলিং পাবো। তাহলে সেটাকে আমি বলবো ইন্টাওরাল এবং নেক সোয়েলিং দুইটাই আছে, তাহলে সেটাকে বলি প্লাঞ্জিং রেনুলা। এবং এটাতে আমরা সিটি বা এমআরআই এগুলো হয়তো বা করতে পারি, এফএনসি লাগলে করতে পারি, নাও পারি। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যানেজমেন্টে আমরা ওই ইন্টাওরালি সোয়েলিংটাকে এক্সিশন করতে পারি, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে রিমুভ করতে পারি, এবং নেক সোয়েলিং যেটা ওটার জন্য আমরা অ্যাসপিরেশন করতে পারি। সো এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। মাইনর স্লাইভারি গ্ল্যান্ডে কি হইতে পারে? মাইনার স্লাইভারি গ্ল্যান্ডে মিউকাস রিটেনশন সিস্ট হতে পারে। আমরা অনেক সময় দেখি না আমাদের জিহ্বা এরকম ধরো ছোট একটা ফোলার মতো হয়েছে এবং কয়েকদিন পরে এমনি সেরে গেছে, এরকম অনেকেরই হয়েছে, সবারই হয়েছে, আমি জানি। তো সেটা এমনিতেই সেরে যায়, কোনো রিডাকশনের দরকার হয় না। যদি না কমে তাহলে সেক্ষেত্রে সিম্পল একটা এক্সিশন করে দেওয়া যায়। একটা টার্ম আছে অ্যাকিউট নেক্রোটাইজিং স্যালো মেটাপ্লাসিয়া, এটা মানে হচ্ছে এটা প্যালেটে হইতে পারে এবং মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে ইউজুয়ালি এফেক্ট করে। যদি সোয়েলিং থাকে তাহলে সেটা দেখা যায় যে একটা সোয়েলিং পাইতেছি হার্ট প্যালেটে, যেটাতে মানে সেন্ট্রাল ক্রাটার থাকতেছে এবং রোলড আউট মার্জিন থাকতেছে, এবং আমরা বায়োপসি করতে পারি ক্যান্সার আছে কিনা এটা রুলড আউট করতে, কারণ তোমার হার্ট প্যালেটের ওই জায়গায় তুমি একটা সোয়েলিং পাচ্ছ এবং সেখানে অ্যাকিউট নেক্রোটাইজিং সায়ালো মেটাপ্লাসিয়া আমরা সেটাকে বলতেছি, এবং সেটার জন্য এটা কি ক্যান্সার কিনা এটার জন্য তুমি অবশ্যই একটু বায়োপসি নিয়ে নিতে পারো, এবং এটা এমনিতেই আসলে সেরে যায় কিছু উইক্সের মধ্যে। প্যারোটিড অ্যাবসেস নিয়ে একটু কথা বলি। দেখো, প্যারোটিড গ্ল্যান্ডের এখান দিয়ে প্রচুর ফোলা একটা হয়েছে, এবং এই ফোলাটা আসলে খুবই পেইনফুল হয়, স্পেশালি যারা ডায়াবেটিক, ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রে পাওয়া যায়। আর পেইনফুল একটা সোয়েলিং হয়, এক্সক্রুশিয়েটিং পেইন হয়। কেন? কারণ এখানে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলের স্ট্রেচিং এর কারণে, এখানে ফাঁসা ক্যাপসুল এগুলোর স্ট্রেচিং এর কারণে। এবং তা বাদে ফিভার, ইনফ্লামেশন থাকতে, ইনফ্লামেশনের ফিচার্সগুলা, ফিভার, ওইখানে লাল লাল হয়ে যাওয়া বা আদার ফিচার্সগুলো থাকবে, ফিভার থাকবে, এবং ফ্লাকচুয়েশন ইউজুয়ালি শুরুতে হয় না, লেটে হয়। ঠিক আছে, বলতে পারে অ্যাবসেস, ফ্লাকচুয়েশন কি হবে কিনা, আসলে হচ্ছে লেটে হইতে পারে। এটা আমরা একটু জাস্ট জেনে রাখলাম। এমন লেটে ফ্লাকচুয়েশন পাওয়া যায় এমন আরও অনেকগুলা মানে কি বলে অ্যাবসেস আছে, যেমন হচ্ছে তোমার ইসচিয়াল রিজনের ওই জায়গায় যদি কোনো অ্যাবসেস হয়, বা আমরা বলি যে বেশ কিছু রিজনের অ্যাবসেস আছে, ব্রেস্টে যদি অ্যাবসেস হয় তাহলে সেই জিনিসগুলো কিন্তু ফ্লাকচুয়েশন ইউজুয়ালি লেটে হয়। ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি করতে পারি, বা আল্ট্রাসাউন্ড যদি কখনো লাগে আমরা সেটা করতে পারি, এবং আমরা ইনসিশন ড্রেনেজ করবো হিলটনস মেথডে। হোয়াট ইজ হিলটনস মেথড? হিলটনস মেথড মানে হচ্ছে যে আমি দেখো আমার যে লোকিউলসগুলো থাকে সেই লোকিউলসগুলোতে আমি হাত দিয়ে বা ফোর্সেপ দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত না পাস বের করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সলভ হবে না, অ্যাবসেসটা ড্রেন হবে না। তো এই জন্য আমার ওই লোকিউলগুলোকে ভাঙতে হইলে আমি কি করব, আমি যে ফোর্সেপসটা ইউজ করতেছি সেটা অবশ্যই আমার যে ফেশিয়াল নার্ভ থাকে, প্যারোটিড রিজনে সব থেকে আমাদের কনসার্নের জায়গা কি, এখানে ফেশিয়াল নার্ভ থাকে, ফেশিয়াল নার্ভের ট্রাঙ্ক থেকে পরবর্তীতে এখানে 5টা টার্মিনাল ব্রাঞ্চেরা দেয়। যে 5টা টার্মিনাল ব্রাঞ্চ কি সেগুলো আমরা জানি বা জানবো আমরা এগুলো নিয়ে। তো সেই টার্মিনাল ব্রাঞ্চগুলো দেয়, এবং এখানে ফেশিয়াল নার্ভ যেহেতু থাকে প্যারোটিড গ্ল্যান্ডের এখান দিয়ে, এবং আমরা দেখে আসছি না যে সুপারফিশিয়াল আর ডিপ্লোপে যে আমরা ভাগ করতেছি, এখানে একটা ফেশিও ভেনাস প্লেন ছিল, ফেশিয়াল নার্ভ ছিল, তারপর রেট্রোম্যান্ডিবুলার ভেইন ছিল, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ছিল। তো ওই জিনিসগুলো এখানে থাকে, তো ওই জিনিসগুলো যাতে ইঞ্জুরি না হয়, স্পেশালি ফেশিয়াল নার্ভ যাতে ইঞ্জুরি না হয়, এই জন্য আমরা ফেশিয়াল নার্ভের প্যারালালি কিন্তু যাই, স্পেশালি ফোর্সেপসটা, রাইট? ফোর্সেপসটাকে প্যারালালি নেই ফেশিয়াল নার্ভের, এবং এই জন্য লোকোলাকিগুলোকে ভাঙার সময় এটা করবো আমি, এটাকে বলি হিলটনস মেথড। এবং এই জন্য ট্রান্সভার্স ফেশিয়াল ইনসাইশন কিন্তু আমাদের এখানে দেওয়া লাগে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
আর তা বাদে চাইল্ডহুডের টাইমে আমরা জানি রিকারেন্ট প্যারোটাইটিস হতে পারে। প্যারোটিড যে গ্ল্যান্ড সেখানে ইনফ্লামেশন হতে পারে, স্পেশালি 3 থেকে 6 ইয়ার্স যারা, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। এবং র্যাপিড মামস যে ভাইরাস আছে এটার কারণে এটা হইতে পারে। এবং আমরা বলি যে মামস অর্কাইটিস একটা টার্ম আছে, তোমরা জানো যে আমরা জানি মামস ভাইরাসের যদি ইনফেকশন হয় এরা বড় ছোটদের ক্ষেত্রে ইউজুয়ালি করে, বড়দের ক্ষেত্রেও করতে পারে। বাট এরা ইনফেকশন করলে কমপ্লিকেশন কি করতে পারে, এরা টেস্টিসের ওই রিজনটাতে ইনফ্লামেশন করতে পারে এবং জেনিটিলিয়ার ওইখানে আমার এই জন্য এক্সামিনেশন করতে হয় এই সকল পেশেন্টদেরকে, এবং আমরা বলি ওইখানে অর্কাইটিস করতে পারে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফিমেলদের ক্ষেত্রে উফোরাইটিসও করতে পারে। আর এবং র্যাপিড সোয়েলিং হবে অন অর বোথ গ্ল্যান্ডসে, মানে প্যারোটিড গ্ল্যান্ড তো দুই সাইডেই আছে। আর পাশাপাশি এরা চুইং বা ইটিং যখন করা হবে তখন কিন্তু এটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে চুইং বিটিং এর সময় যেহেতু বেশি স্যালাইভেশন হয়, আলটিমেটলি দেখা যায় এই টাইমটাতে বেশি প্রবলেম কিন্তু হয়। এবং সিমটমস 1 উইক থাকে, তারপরে সেরে যাইতে পারে এবং পরবর্তীতে আবার রিকারেন্স হওয়ার চান্স থাকে এগুলো। হ্যাঁ, এবং যেহেতু এরা ভাইরাল ইনফেকশন, আমরা বলি ভাইরাল কারণ মামস তো ভাইরাস, তো ভাইরাল ইনফেকশন, তাহলে এটা 1 উইকের মধ্যেই সেরে যাবে, বাট রিকারেন্স হওয়ার চান্স থাকে। আর এরা কিন্তু খুবই কন্টাজিয়াস, মানে পাশে কেউ থাকলে ফ্যামিলির অন্যদেরও কিন্তু হওয়ার চান্স থাকে। আর এই ভাইরাল ইনফেকশন এটা, বাট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এখান থেকে হইতে পারে, যে ভাইরাস ইনফেকশন হয়েছে ফার্স্টে, বাট পরবর্তীতে আর ব্যাকটেরিয়া ইনফেকশন এখানে হয়েছে, সেটার জন্য আমার অ্যান্টিবায়োটিকও কিন্তু লাগবে। এবং আমরা ইউএসজি ইনভেস্টিগেশনের জন্য করতে পারি। এবং আমরা যদি আসলে সোনোস্ট্রম একটা অ্যাপিয়ারেন্স কিন্তু এখানে পাইতে পারি, যে মাল্টিপল হাইপো এবং হাইপারিকুইলেশন, হাইপো এবং হাইপারিকুইলেশন কিন্তু আমরা মাল্টিপল এখানে পাইতে পারি, যেটাকে আমরা সোনোস্ট্রম অ্যাপিয়ারেন্স বলি আর কি। এটা একটু জানলে জানতে পারো, না জানলেও দরকার নেই। আর লং কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স এবং এন্ডোস্কোপি ওয়াশ আউট এগুলো দরকার হইতে পারে, স্পেশালি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে। সাইলোলিথিয়াসিস নামে একটা টার্ম আছে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ডে স্টোন, সেটা কোথায় বিশেষ? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। যেমন ধরো এই যে এখানে স্টোন দেখতে পারতেছো, সেই মাউথের নিচে এখানে স্টোন দেখতে পারতেছো, এটা মেনলি সাবম্যান্ডিবুলারে বেশি হয়, তারপরে প্যারোটিডও হইতে পারে। অ্যান্টিগ্র্যাভিটি ড্রেনেজ থাকে সাবম্যান্ডিবুলারে, এবং এখানে ভিসকাস বা একটু ঘন ঘন সিক্রেশন থাকে। আর এবং এখানে অ্যাকচুয়ালি এটা এই যে স্টোনটা হচ্ছে, এখানে কি জমা হয়ে স্টোন হচ্ছে? ক্যালসিয়াম ফসফেট মোস্ট কমনলি এগুলো জমা হচ্ছে। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা এই যে ধরো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং এখানে ডাক্ট, ওয়াটার্স ডাক্ট। তো এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট, এদের গ্ল্যান্ডের মধ্যে থাকতে পারে অথবা এই ডাক্টেও থাকতে পারে। তো ধরো স্টোনটা যে থাকতেছে, ধরো এখানে স্টোন থাকতেছে, ফলে এখানে স্যালাইভা তৈরি হচ্ছে। স্যালাইভা তৈরি হওয়ার পরে এই স্যালাইভা, মানে স্পেশালি স্যালাইভা যখন খাবার দাবার করা হয়, চিউইং হয় কোনো একটা, অথবা তুমি খাবারের ধরো টক কোনো খাবারের কথা মনে করতেছো, তেঁতুলের কথা মনে করতেছো, তো তোমার তো স্যালাইভা বেশি বেশি প্রোডাকশন হবে, কিন্তু এই স্যালাইভাগুলো কি বের হইতে পারবে, ড্রেন করতে পারবে? আনসার হচ্ছে পারবে না, মুখের মধ্যে ড্রেন করতে পারবে না, কারণ এখানে একটা অবস্ট্রাকশন আছে, এখানে একটা স্টোন আছে। এই কারণে দেখা যাবে যে বেশি ফুলে যাচ্ছে, নেক সোয়েলিং বেশি হচ্ছে, বেশি প্রমিনেন্ট হচ্ছে এবং ব্যথাও হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা, এটা কিন্তু প্রেজেন্টেশন, যে পোস্ট প্রান্ডিয়াল বা খাওয়ার পরে পেইনফুল নেক একটা সোয়েলিং পাওয়া যাবে। এবং ইনভেস্টিগেশন অফ চয়েস কি, আমি আগেই বলে আসছি, যে কোনো স্টোনের ক্ষেত্রে সেটা তোমার স্যালাইভারি গ্ল্যান্ডের স্টোন বলো বা আমাদের রেনাল স্টোন বলো, বাট গল স্টোন আলাদা বিষয়, ওটা হচ্ছে ওইটাতে রেডিও লুসেন থাকে, বাট এগুলো নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান আমরা করি এবং রেডিও অপেক থাকে মোস্ট অফ দ্যাট কেসেসে। একেবারে 100%ই রেডিও অপেক থাকবে এমন না, বাট মোস্ট অফ দ্য কেসেসে রেডিও অপেক থাকে, মানে সাথে সাথে দেখা যাবে। আচ্ছা, তো ফার্স্ট লাইন কি, আমরা অ্যান্ডোস্কোপের সহযোগিতাতে ড্রেন করতে পারি। বাট এখানে একটা কথা আমি বলি, ধরো এই যে গ্ল্যান্ডের মধ্যে যদি স্টোন হয়, আর আরেকটা হচ্ছে ডাক্টের মধ্যে হতে পারে, তাহলে এই ডাক্টের মধ্যে যদি হয় তাহলে আমরা এখানে একটা স্লিট, একটা ইনসিশন দিয়ে এটা বের করে আনার ট্রাই করবো। আর যদি গ্ল্যান্ড হয় তাহলে আমরা গ্ল্যান্ডটা এক্সিশন করে কেটে ফেলতে পারি। সো এটা আর কি একটা অপশন, তবে এটা লাস্ট রিসোর্ট, গ্ল্যান্ডটা কাটা লাস্ট রিসোর্ট। আমরা ফার্স্টে ডাক্টে হইলে আমরা এখানে একটা স্লিট করে বা একটা ইনসিশন দিয়ে আমরা বের করে আনার ট্রাই করবো। আর আরেকটা মেজারের কথা বলা হয়, সেটা হচ্ছে অ্যান্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যান্ডোস্কোপের থ্রুতে আমরা এটাকে বের করে আনার ট্রাই করতে পারি। ওকে, এরপর আসো যে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান কোথায় কোথায়, স্যালাইভারি স্টোন, রিনাল স্টোন এবং হেড ইনজিরিতেও কিন্তু আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান ইউজুয়ালি করে থাকি। এরপরে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার নিয়ে একটু কথা বলি। আমরা কিছু ধারণা পাওয়ার ট্রাই করছি স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে। টিউমার নিয়ে যদি কথা বলি, লার্জার গ্ল্যান্ডে মনে রাখবা একটা নিয়ম, যে লার্জার গ্ল্যান্ডগুলোতে বিনাইন টিউমার বেশি হয়, ম্যালিগনেন্সি কম হয়। তার মানে কি, যে দেখো প্যারোটিড সব থেকে বড় সাইজের, তার মানে এটাতে বিনাইন 90%, 10% ম্যালিগনেন্ট হইলেও হইতে পারে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে বিনাইন হবে 50% এবং ম্যালিগনেন্টও 50%। সাবলিঙ্গুয়াল এরা যেহেতু একটু সাইজে ছোটো, এদের বিনাইন কম বাট ম্যালিগনেন্ট বেশি হওয়ার চান্স বেশি, এবং মাইনরে সব থেকে বেশি ম্যালিগনেন্ট হওয়ার চান্স বেশি। এবং মাইনরে তাহলে তোমার এখানে প্রশ্ন থাকতে পারে না যে মাইনরের সব থেকে কমন টিউমার কি? আনসার হচ্ছে, আমরা একটু পরে দেখবো যে মাইনরের সব থেকে কমন ক্যান্সার কি। এই যে দেখো অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা, যেটা এটা মনে রাখবো মাইনরে সব থেকে কমনলি হয় মাইনরে, এবং মানে মাইনরে হইলে ক্যান্সার সেটা ম্যালিগনেন্টই হবে, এবং কোনটা অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো। আর কিছু টিউমার আছে শুধু প্যারোটিডেই হয়, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো প্যারোটিড টিউমারগুলোর ফিচার কি, ইউজুয়ালি ফেসের সাইড দিয়েই তো সোয়েলিংটা হবে, যেমন ধরো এই যে প্যারোটিড গ্ল্যান্ডের লোকেশনটা কিন্তু এই জায়গায় দিয়ে থাকে, রাইট?
তার মানে এই জায়গাতে সোয়েলিং হবে, এবং এরা যখন সোয়েলিং হয় এরা কানকে উপরের দিকে পুশ করে, এটা আমরা জানি। এবং তার মানে কি সোয়েলিং অন দ্য সাইড অফ দ্য ফেস, এবং এরা ইয়ার লোবিউলটাকে উপরের দিকে পুশ করে, এবং এরা মেইনলি সুপারফিশিয়াল লোককে বেশিরভাগ ক্ষেত্রে এফেক্ট করে। আর এখানে পেইনও হয় সোয়েলিং হইলে প্যারোটিড গ্ল্যান্ডে, কারণ এখানে স্ট্রেচিং অফ ক্যাপসুল বা ফেসিয়া হয়। আর ডিপ্লোপ যদি ইনলার্জমেন্ট হয় তাহলে টনসিলার ফোসাকে মিডিয়ালি পুশ করবে, এটা আমরা বলে আসছিলাম। ইনভেস্টিগেশন অফ চয়েস সিটি বা এমআরআই, এবং আমরা এফএনএসি হচ্ছে অবশ্যই আনডাউটেডলি আলটিমেটলি ইনভেস্টিগেশন অফ চয়েস মেইনলি এফএনএসি। এবং প্যারোটিড যে টিউমার সেগুলো বিনাইন, মোস্ট কমনলি প্যারোটিডে কি হয় পিলিওমরফিক অ্যাডিনোমা, এবং তারপরে চিলড্রেনদের হেমানজিওমা হইতে পারে, বাট মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার কি এটা মাথায় রাখতেই হবে তোমার, মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা এবং অ্যাডিনয়েড সিস্টিক, তারপর এটা সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্ট। ফার্স্ট হচ্ছে মিউকো এপিডার্ময়েড টিউমার, এগুলো তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো। আর বিনাইন টিউমার মধ্যে পিলিওমরফিক অ্যাডিনোমা, যেটা মোস্ট কমন প্যারোটিড টিউমার, এটা ফিমেলদের বেশি হয়। আমরা বলি যে 3rd to 6th ডিকেডে এরা মেইনলি এফেক্ট হয়, 30 থেকে 60 বছরের বয়সী যারা এদের মধ্যে এফেক্ট করতে পারে, 50 বছর বয়সীদের বেশি এফেক্ট করতে পারে, এবং এরা স্লোলি গ্রো করে প্যারোটিড সোয়েলিং, এবং এরা কমনলি সুপারফিশিয়াল লোককে ইনভলভ করবে। এবং আমরা সিটি এমআরআই বা ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এফএনএসি করবো, আমরা এফএনএসি করবো। এবং আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি করি আমরা দেখবো এপিথেলিয়াল এবং মায়োএপিথেলিয়াল দুই ধরনের সেলই পাওয়া যাচ্ছে, এবং পাশাপাশি এদের ব্যাকগ্রাউন্ডে আমরা মিক্সয়ের একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, মানে মিউকাস সিক্রেটিং একটা মানে সাবস্টেন্স পাচ্ছি, এবং আলটিমেটলি এই তিনটার কম্বিনেশনকে আমরা বলতেছি একসাথে, যে এই জন্য এদেরকে ট্রাইফেজিক টিউমার, মিক্সড টিউমার এগুলো বলা হয়। আচ্ছা, এবং মায়োএপিথেলিয়াল সেল থাকে, এটা আমরা বললাম। এখন এই টিউমারের একটা প্রপার্টি আছে, এদের বিভিন্ন ফিঙ্গার লাইক প্রজেকশন থাকতে পারে, এবং এই ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো আমি যদি টিউমারটা রিমুভ করার সময় ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো কোনো কারণে থেকে যায়, তাহলে এরা হাইলি রিকার করতে পারে। তার মানে এদের একটা কমপ্লিকেশন হচ্ছে রিকারেন্স আছে প্লিওমরফিক অ্যাডিনোমা। এবং প্লিওমরফিক অ্যাডিনোমা এটা নর্মালি বিনাইন, বাট এটা ম্যালিগনেন্ট হতে পারে। যখন ম্যালিগনেন্ট হয় তখন সেটাকে আমরা বলি, এটা কি বলি বলতো, কার্সিনোমা এক্স 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 বলো না, এক্স গার্লফ্রেন্ড, সো এক্স যেটা কার্সিনোমা এক্স প্লিওমরফিক অ্যাডিনোমা, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট, বা এটাকে ম্যালিগনেন্ট মিক্স টিউমারও বলা হয়। এবং আমরা ম্যানেজমেন্ট অবশ্যই যেহেতু সুপারফিশিয়াল লোককে মেইনলি এফেক্ট করে, আমরা সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করে দিতে পারি। তাহলে মিক্সড ম্যালিগনেন্ট টিউমার বা কার্সিনোমা এক্স প্লিওমরফিক অ্যাডিনোমাও বলে থাকি। লং স্ট্যান্ডিং কেজে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হইলেও হতে পারে। এবং সাইন সিমটমস অফ ম্যালিগনেন্সি যদি বলি, কখন আমরা বুঝবো যে ম্যালিগনেন্সি হচ্ছে, এরা নর্মালি স্লো গ্রোয়িং, বাট যদি দেখি র্যাপিডলি সাইজে বেড়ে গেছে, বা নর্মালি অতটা পেইনফুল থাকে না, বাট যদি পেইনফুল হয়, ফেশিয়াল নার্ভের আশপাশে যেটা থাকে ফেশিয়াল নার্ভে যদি ইনভলভমেন্ট হয়, এখানে যদি আলসারেশন হয়ে যায় এই সোয়েলিংটাতে, বা লিম্ফ নোড যদি এরা ইনভলভ করে, তাহলে তার মানে আমি বলবো আচ্ছা ক্যান্সার হয়তো বা হয়েছে, ম্যালিগনেন্সি হয়তো বা হয়েছে। ইনভেস্টিগেশন অফ চয়েস অবশ্যই এফএনএসি, এবং ম্যানেজমেন্টে আমরা সার্জারি করবো, পরবর্তীতে আমরা রেডিওথেরাপি দিতেও পারি। আচ্ছা, আমি একটা কথা বলি যে এই যে থাইরয়েড আমরা পড়ে আসছি আগে, থাইরয়েড গ্ল্যান্ড, তারপর এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো কিন্তু খুব ভালো রেডিও সেন্সিটিভ। এখানে কেমোথেরাপি খুবই মানে মিনিমাল, কোনো এফেক্টই নাই বললে চলে সার্ভাইভালের জন্য। মেইনলি রেডিওথেরাপিটা এখানে ভালো কাজ করতে পারে। আচ্ছা, ওয়ার্ডিন্স টিউমার, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওয়ার্ডিন্স টিউমারটা আমাদের জানতে হবে। ওয়ার্ডিন্স টিউমারটা মনে রাখবো মেইনলি সেকেন্ড মোস্ট প্যারোটিড টিউমার, এবং এরাও বিনাইন অ্যাকচুয়ালি, এরা ম্যালিগনেন্ট না, এবং এরা প্যারোটিড গ্ল্যান্ডেই শুধু দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা শুধুমাত্র প্যারোটিড গ্ল্যান্ডে পাবো, অন্য কোনো গ্ল্যান্ডে পাবো না। এবং 6 ডিকেড বা 60 বছর ওই আশপাশে যে মেইলের হইতে পারে, এটা বাইলেটারালি হওয়ারও চান্স আছে বেশ কিছু ক্ষেত্রে, 10% ক্ষেত্রে আমরা বলি। এবং যারা স্মোকিং করে, যাদের রেডিয়েশন এক্সপোজার আছে, এদের হওয়ার কিন্তু চান্স ভালোই বেশি। এবং ওয়ার্ডিন্স টিউমারের আরেক নামটা একটু মাথায় রাখতে হবে, যে অ্যাডিনোমা লিম্ফোমেটোসাম, মানে লিম্ফের টিস্যু কিন্তু এখানে থাকতে পারে, তার মানে কি অ্যাডিনোমা লিম্ফোমেটোসাম। এবং এটা 10% ক্ষেত্রে বাইলেটারাল হতে পারে, এবং এরা পেইনফুল প্যারোটিড, আচ্ছা এরা ইউজুয়ালি পেইনলেস হয়, পেইনফুল কথাটা বাদ দিলাম, পেইনলেস হয় ইউজুয়ালি। এবং এরা ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন কিন্তু রেয়ার, এরা ম্যালিগনেন্স হয় না বললেই চলে। আমরা জানি যে প্লিওমরফিক অ্যাডিনোমা যেটা, এটা ম্যালিগনেন্ট থাকে, বাট এটা কিন্তু ম্যালিগনেন্ট হয় না বললেই চলে। এবং এরা এটার ট্রিটমেন্ট সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, এটা আমরা কিন্তু জানলাম। আমরা হিস্টোপ্যাথোলজি করলে 2 লেয়ার অফ ইসোনোফিলিক সেলস, রিসিন মাইটোকন্ড্রিয়া এরকম পাবো, তারপর লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন এরকম পাইতে পারি। আচ্ছা, আর ইমেজিং সিটিএমআর এবং এফএনএসি সব ইনভেস্টিগেশন হচ্ছে সেমই। ম্যালিগনেন্ট টিউমার মধ্যে মোস্ট কমন এপিডার্ময়েড কার্সিনোমা, যেটা হচ্ছে মোস্ট কমন স্যালাইভারি গ্ল্যান্ড ম্যালিগনেন্সি, আমরা জানি চিলড্রেন বলো বা ইয়াং অ্যাডাল্ট বলো তাদের ক্ষেত্রে স্পেশালি, এবং এরা সেকেন্ড ডিকেডে মোস্ট কমনলি হয়। তার মানে মিউকো এপিডার্ময়েড টিউমার এরা বুড়াদের হবে এমন কিন্তু কোনো কথা নেই, 20 বছর বা তার আশেপাশে হইতে পারে। রেডিয়েশন বা কেমোথেরাপি যারা চাইল্ডহুডের টাইমে পাইছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, এবং এরা খুব ফাস্ট গ্রো করতে পারে, এবং ফেশিয়াল নার্ভ ইনভলভও করতে পারে সিটিএমআরআই বা এফএনএস ইনভেস্টিগেশন অফ চয়েস। এবং আমি যদি লো গ্রেড হয় তেমন কোনো ঝামেলা নাই, তাহলে প্যারোটিডেক্টমি করে দিলাম। ইন্টারমিডিয়েট হইলে বা হাই গ্রেড হইলে আমার কিন্তু তখন সার্জারির সাথে সাথে রেডিওথেরাপি করা লাগতে পারে। অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা এটা সেকেন্ড মোস্ট ম্যালিগনেন্ট টিউমার, বাট মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের মোস্ট কমন টিউমার এটা কিন্তু, ঠিক আছে। এবং এদের হচ্ছে একটা যদি বলা হয় এক্সেপশন বা পিকুলারিটি, সেটা হচ্ছে এদের অনেক বেশি পেইন থাকে এই টিউমারে, কারণ এরা পেরিনিউলার ইনভেশন করে, আশেপাশে নিউরোলজিক্যাল স্ট্রাকচারগুলো নার্ভগুলোকে এফেক্ট করে। এবং এদের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, আমরা এফএনএসি যখন করবো, এফএনএসি করার পরে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে সুইস চিজ প্যাটার্ন আমরা পাবো, অর্থাৎ চিজের মধ্যে এরকম গর্ত গর্ত থাকে না,
তো এরকম গর্ত গর্ত সুইচ সুইচ প্যাটার্ন আমরা পাবো। এবং ম্যানেজমেন্টের সার্জারির সাথে রেডিওথেরাপি দিতে পারি, এটা ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট, ম্যালিগনেন্ট টিউমার যখন আমরা ট্রিটমেন্ট করতেছি তখন আমরা সার্জারি তো আমার অপশন, তবে তা বাদে কিন্তু আমি সার্জারির সাথে সাথে রেডিওথেরাপিও দিতে পারি। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট, পজিটিভ মার্জিন, নেগেটিভ মার্জিন, এরকম বেশ কিছু কথা তোমরা অনেক জায়গায় পাও। এটা মানে কি, আসলে আমরা যখন আসলে একটা টিউমারকে ধরো এক্সারসাইজ করছি, ওটাকে কাটছি, কাটার পরে আমরা সেটার মার্জিন চেক করি। ধরো এতটুকু জিনিসকে আমি কেটে আনছি, এখন আমি মার্জিনটা চেক করি। আমি যদি দেখি এই মার্জিনটা চেক করে যে এই মার্জিনে কোনো ক্যান্সার নাই, ঠিক আছে, আমি টিউমারটাই কেটে আনছি বাট মার্জিনে কোনো ক্যান্সার নাই, তার মানে এটা হচ্ছে নেগেটিভ মার্জিন, মানে এটা ঠিক আছে, এটা সেফ, আমি পুরোটা কেটে আনতে পারছি। বাট আমি যদি দেখি যে টিউমার কেটে আনার পরে যে মার্জিনটা পজিটিভ, তার মানে হচ্ছে আমি পুরোটা কেটে আনতে পারিনি, আশেপাশেও হয়তো বা ক্যান্সার রয়ে গেছে, সো সেটাকে বলি আমরা পজিটিভ মার্জিন। সেরকম বেশ কিছু কথা একটু জানতে পারো। এরপর আসলে যে আমরা প্যারোটিড সার্জারি নিয়ে একটু কথা বলি, এবং এখানে সার্জারি ইনসিশনটা খুব ইম্পর্টেন্ট। লেজি এস ইনসিশন এখানে বলা হয়। সো ইনসিশনটা আমি যদি একটু দেখাই, দেখো এই যে কান, এই যে কানের রিজনটা, তো আমি এখান দিয়ে এসে এইভাবে, এবং আমি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে কিন্তু 2 আঙ্গুল ব্রেথ নিচে নামছি, আমি কিন্তু এই জায়গা দিয়ে ঢুকাই দিইনি, রাইট? যেহেতু আমি একটু বেশি নিচে নেমে এরকম ঘুরছি, তাই এটাকে লেজি এস ইনসিশন বলা হয়। কেন আমি এই জায়গাটাতে দিয়ে গেলাম না, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল দিয়ে গেলাম না, কারণ এখান দিয়ে গেলে আমার মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে, যেটা ফেশিয়াল নার্ভের একটা টার্মিনাল ব্রাঞ্চ আমরা জানি। এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ যদি ইনজুরি হয়, তাহলে কি হতে পারে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ একদিকে ডিভিয়েটেড হয়ে যেতে পারে, যেটা একটা কমপ্লিকেটেড অবস্থা, সেটা আমরা যাবো না। ওকে, তার মানে এটাকে বলতেছি আমরা লেজি এস ইনসিশন, এবং এটা দিয়ে আমরা করি, বা মডিফাইড ব্লেড ইনসিশনও বলা হয়, যে আমরা এই ইনসিশনগুলো ইউজুয়ালি ইউজ করি প্যারোটিডেক্টমির করার সময়। মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ যাতে ইনজুরি না হয়, এটা আমাদের অপশন। তো আমরা প্যারোটিডেক্টমি কয় ধরনের আছে, টোটাল প্যারোটিডেক্টমি আছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি। তাহলে সুপারফিশিয়ালটা মানে জাস্ট সুপারফিশিয়াল লোকটা আমি কাটতেছি। আর টোটাল কয় ধরনের আছে, একটা হচ্ছে টোটাল কনজারভেটিভ, একটা টোটাল রেডিকাল। খুব ইম্পর্টেন্ট, টোটাল কনজারভেটিভ মানে হচ্ছে আমি সুপারফিশিয়াল লোক কাটছি, ডিপ লোবও কাটছি, এরপরে ফেশিয়াল নার্ভ যেটা আছে ওটাকে প্রিজার্ভ করছি। বাট টোটাল রেডিকাল যেটা, এটা হচ্ছে সুপারফিশিয়াল লোককে কাটছি, ডিপ লোককে কাটছি, ফেশিয়াল নার্ভও কেটে দিছি। এবং ফেশিয়াল নার্ভ তো কেটে দিছি, এখন কি হবে, এখন হচ্ছে আমি ফেশিয়াল নার্ভের কাটার পরে ওখানে আমি গ্রাফট ইউজ করতে পারি। আমরা গ্রাফটের জন্য গ্রেটার অরিকুলার নার্ভ বা সুরাল নার্ভ মানে এটা পায়ের নার্ভ, পায়ে কাফ মাসেলের ওই যে পেছন দিক দিয়ে হচ্ছে এই নার্ভটা পাস করে, সো সুরাল নার্ভ গ্রাফট হিসেবে ইউজ করা যায়, গ্রেটার অরিকুলার নার্ভকে গ্রাফট হিসেবে ইউজ করা যাইতে পারে। এরকম একটা কথা একটু মনে রাখতে পারো। এবং আমি প্যারোটিডেক্টমি করার পরে আমার কমপ্লিকেশন কি হতে পারে, হেমোরেজ হতে পারে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এক্সটেন্ডেড প্যারোটিডেক্টমি নামে একটা কথা আছে। এক্সটেন্ডেড মানে হচ্ছে আমি এই স্ট্রাকচারগুলো তো কাটছি, আমি ফেশিয়াল নার্ভ তো দিছি, স্যাক্রিফাইস করছি, তা বাদে আমি আশেপাশের বিভিন্ন বোনস মাসেল সেগুলোও কাটতেছি, ঠিক আছে, যেগুলো আমরা পরে আবার আলোচনা করবো, যে বোনস মাসেল এগুলো যখন কাটতেছি সেটা একটা এক্সটেন্ডেড নাম, এক্সটেন্ডেড আমরা বলি এটাকে। আচ্ছা, তারপরে হেমোরেজ হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে। কি নার্ভ ইনজুরি হতে পারে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ এবং ফেশিয়াল নার্ভ, এগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। এবং আমরা মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ যদি ইনজুরি হয়, ড্রপিং অফ মাউথ হবে, একদিকে মাউথ ঝুলে পড়বে। যদি হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ ইনজুরি হয়, বিয়ার্ড যে রিজনে দাড়ি থাকে, ওই সকল রিজনে অ্যানেস্থেসিয়া থাকবে। তার মানে কি, একটা পার্সন তার পোস্ট প্যারোটিডেক্টমি সার্জারি পরে এরকম অ্যানেস্থেসিয়া হতে পারে, যে অবশ্যই হয়ে গেছে, মানে ওই জায়গায় কোনো সেন্সেশন পাচ্ছে না। তারপরে ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, এবং ফেশিয়াল নার্ভ ইনজুরিকে প্রিভেন্ট করার জন্য বেশ কিছু মেথড অবলম্বন করা যেতে পারে, যেটা আমরা জানি। ফেশিয়াল নার্ভটা কই থাকে, এটা আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো বা ল্যান্ডমার্কগুলো ঠিক করে আমরা চিন্তা করি যে ফেশিয়াল নার্ভ এটার কোন আশপাশ দিয়ে আছে। যেমন ট্রাগাস যে রিজনটা, স্টাইলয়েড প্রসেস যে রিজনটা, পোস্টেবিলার ডাইগেস্ট্রিক যে রিজনটা, তারপরে মানে রেট্রোম্যান্ডিবুলার ভেইন একটা রিজন আছে। তো এরকম বেশ কিছু জিনিস আছে, স্ট্রাকচার আছে, যেগুলোর মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি। এবং যদি ফেশিয়াল নার্ভকে স্টিমুলেট করি, তাহলে কিন্তু স্টিমুলেট করলে পার্সনটার আয়ের ওই জায়গায় টুইচিং হবে, সেরকম বেশ কিছু পয়েন্ট দেখে আমি আইডেন্টিফাই করতে পারি। আর ফিস্টুলাও কিন্তু সার্জারি কমপ্লিকেশন হিসেবে হইতে পারে, ফিস্টুলা। এবং ফিস্টুলা হইলে একটা হইতে পারে লো আউটপুট, হাই আউটপুট। লো আউটপুট মানে হচ্ছে গ্ল্যান্ড সহ ফিস্টুলা হয়েছে, প্যারোটিড গ্ল্যান্ড সহ। আর মানে গ্ল্যান্ডে ফিস্টুলা হয়েছে, গ্ল্যান্ড দিয়ে। আর ফিস্টুলা, হাই আউটপুট ফিস্টুলা মানে ডাক্টে হয়েছে। এবং ডাক্টে ফিস্টুলা হলে আমরা যে অপারেশনটা করি সেটার নাম হচ্ছে নিউম্যান সি ব্রুক সার্জারি। কি বললাম, নিউম্যান সি ব্রুক সার্জারি। আর যদি লো আউটপুট হয়, লো তার মানে তেমন বেশি ডেঞ্জারাস না, এবং এটা গ্ল্যান্ড হয়েছে, এবং এটা আস্তে আস্তে এমনিতেই সেরে যাবে। ওকে, এরপরে রিকারেন্স হওয়ারও কিন্তু চান্স থাকে। সো আমি প্যারোটিডেক্টমি করলাম, এবং সেখানে যে জন্য প্যারোটিডেক্টমি করলাম সেটা রিকারেন্স হওয়ার চান্স থাকে। আর ফ্রেজ সিনড্রোম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিনড্রোম। এটা মানে কি, এটাকে গাস্ট্রেটরি সোয়েটিংও বলা হয়। দেখো, আমাদের অরিকুলো যে টেম্পোরাল নার্ভ, এটা আমরা জানি যে পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্পেথেটিক ফাইবার্স, মানে এটা আমরা প্যারাসিম্পেথেটিক যে ফাইবারগুলো থাকে, এগুলোর কাজ কি, খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, আমাদের এই যে স্যালাইভা আমরা সিক্রিট করব, স্যালাইভেশন। সো এই স্যালাইভেশন সিক্রিট করার জন্য হচ্ছে এই অরিকুলো টেম্পোরাল নার্ভটা ধরো রোল প্লে করবে। আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো
আমি কি করছি, স্কিন এখানে ধরো ফার্স্ট স্কিন, এটার নিচে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড আছে, এবং এই প্যারোটিড গ্ল্যান্ডটা আমি কেটে দিছি, স্কিনটা সরে প্যারোটিড গ্ল্যান্ডটা কেটে দিছি। ফলে নর্মালি যেই ঘটনাটা ঘটছে, যে ফলে আমাদের অরিকুলো টেম্পোরাল নার্ভ, যেটা হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ডটাকে স্যালাইভা সিক্রেশনের জন্য স্টিমুলেশন দিত, মানে সিক্রেটো মোটর যে কম্পোনেন্ট ছিল প্যারাসিম্পেথেটিক ফাইবার দ্বারা সাপ্লাইড হইতো, এবং সেই অরিকুলো টেম্পোরাল নার্ভটা স্যালাইভারি গ্ল্যান্ডকে সাপ্লাই দিত। বাট এখন তো স্যালাইভারি গ্ল্যান্ডটা নাই, ফলে এরা কি করবে, এরা স্কিনের সাথে কন্ট্যাক্ট করবে। স্কিনের সাথে কন্ট্যাক্ট যখন করবে, ফলে স্কিনের সোয়েট যে গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ডের আবার জন্য হচ্ছে সিম্পেথিক ফাইবার দায়ী, বা আমরা বলি সিম্পেথিক সিস্টেমটা কিছুটা কন্ট্রিবিউট করে। তার মানে আমাদের প্যারাসিম্পেথেটিক ফাইবার বা অরিকুলো টেম্পোরাল নার্ভের একটা রিলেশন স্কিনের সাথে যখন হয়ে যাচ্ছে, ফলে দেখা যাবে যে যখনই একটা মানুষ সে যখন কোনো খাবার খাবে, চিউ করার ট্রাই করবে, তখন তার স্যালাইভারি সিক্রেশন ওইটা তো হইতে পারতেছে না, এই গ্ল্যান্ডটা কাইটে ফেলছি, বাট তার এখান দিয়ে কি হচ্ছে যে সোয়েট বের হচ্ছে, কারণ এটার সাথে কানেকশন হয়ে গেছে। ফলে স্কিনের যে সোয়েট গ্ল্যান্ডগুলো আছে ওইগুলো থেকে সিক্রেশন হচ্ছে, ফলে তার যে প্যারোটিড রিজনটা, ওই রিজনটাতে দেখা যাবে সোয়েটিং হচ্ছে। সো এটাকে বলে আমরা গাস্ট্রেটরি সোয়েটিং। সে যখন গাস্ট্রেটরি এফেক্ট হচ্ছে, স্যালাইভেশন তো হচ্ছে না, বাট সোয়েটিং হচ্ছে রিজনটাতে, বাহির দিয়ে ঘাম হচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, স্টার্চ আয়োডিন টেস্ট। এবং এই স্টার্চ আয়োডিন যে টেস্টটা, এটাতে আমরা কি করি, আমরা নর্মালি এখানে আয়োডিন ডলি এই রিজনটাতে, প্যারোটিড ডাক, মানে পার্সেন্টটা কিন্তু অপারেশন হয়ে গেছে। তো আমি কি করছি, এখানে আয়োডিন ডলে দিচ্ছি। আয়োডিন ডলে দেওয়ার পরে আমরা এখানে আবার পরবর্তীতে তার উপর দিয়ে স্টার্চ মাখছি। নর্মালি আয়োডিন যখন মাখছি তখন তো তার ড্রাই আছে এই রিজনটা, বাট যখন সে গাস্ট্রেটরি সোয়েটিং হচ্ছে তখন এই রিজনটা ভিজে যাবে, একটু ভিজে, এবং এইগুলোর সাথে আয়োডিন যখন মিশবে ভিজা রিজনটার সাথে, এটার পরে আমরা যখন এখানে স্টার্চ দিব, এখানে একটা ব্লুইশ কালার হবে। ব্লুইশ কালার, বা আমরা বলি যে এই যে এখানে একটা ব্লুইশ কালারের বা একটা কালার চেঞ্জ হচ্ছে স্টার্চ দেওয়ার পরে, কারণ কি এই জায়গায় ভিজা আছে গাস্ট্রেটরি বা সোয়েটিংয়ের কারণে। তো এই টেস্টটা হচ্ছে আমরা বলি যে স্টার্চ আয়োডিন টেস্ট। এই টেস্টের নামটা মনে রাখো। আর তা বাদে আমরা ম্যানেজমেন্ট এখানে বটক্স দিতে পারি, অ্যান্টি পার্সপিরেন্ট দিতে পারি, সেইগুলো কিছু মেডিকেশন যেগুলো আসলে দেওয়া যাইতে পারে। প্রিভেনশনের জন্য আমরা যে কাজটা করতে পারি, কী কাজ করতে পারি জানো? আমি বললাম না যে এই যে স্কিন, আর এই জায়গায় হচ্ছে সাবম্যান্ডিবুলার, প্যারোটিড গ্ল্যান্ডটা ছিল, আর এই জায়গায় হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভটা ধরো ছিল। এখন এই গ্ল্যান্ডটাকে তো আমি বাদ দিয়ে দিছি। তো এখন অরিকুলো টেম্পোরাল নার্ভ যদি স্কিনের সাথে কানেকশন না করতে পারে, এই জন্য আমি মাঝে একটা মাসেল দিয়ে ফ্লাপ দিয়ে দিচ্ছি, মাঝে কিছু মাসেল দিচ্ছি। কি মাসেল? স্টেরনক্লেডোমাস্টোয়েড অথবা ডাইগেস্টিক, এই মাসেলগুলো দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভটা এই স্কিনের সাথে যে কন্ট্যাক্ট না করতে পারে, সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন না করতে পারে, সোয়েটিং যাতে না হয়। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটাকে বলে প্রিভেন্টিভ মেজার। এখন সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড নিয়ে কিছু কথা একটু বলি, যে সাবম্যান্ডিবুলার সোয়েলিং আর আচ্ছা একটা কথা বলি, ধরো একটা পার্সনের সোয়েলিং হয়েছে এই রিজনটাতে, এখন এটা তো সাবম্যান্ডিবুলার রিজনের সোয়েলিং, এখন তুমি বলতে পারো এটা তো একটা লিম্ফ নোডের সোয়েলিংও হতে পারে নাকি গ্ল্যান্ডের সোয়েলিং, এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমরা বাইম্যানুয়াল পালপেশন নামে একটা টেস্ট করি। সো বাইম্যানুয়াল পালপেশন যদি পসিবল হয়, বাইম্যানুয়াল পালপেশন আমরা কি করি দেখো, লক্ষ্য করো যে আমি এক হাতের আঙুল ঢুকাইছি হচ্ছে এই ভিতর দিয়ে মুখের মধ্যে দিয়ে, আর অপর হাত দিয়ে আমি পালপেট করতেছি নেকের ওই সোয়েলিংয়ের ওই রিজনটা। যদি বাইম্যানুয়ালি পালপেশন পসিবল হয় তাহলে সাবম্যান্ডিবুলার সোয়েলিং, আর যদি বাইম্যানুয়ালি পালপেশন না পসিবল হয় বা বাইম্যানুয়ালি পালপেবল না, তাহলে সেটা লিম্ফ নোড। সেইভাবে আমরা ডিগনোসিস করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় ধরবে যে লিম্ফ নোড নাকি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, কীভাবে বুঝবা? আচ্ছা, এবং আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে মোস্ট কমন বেনাইন টিউমার প্লিমরফিক অ্যাডিনোমা আর ম্যালিগন্যান্ট অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা। আর মিউকোএপিডার্ময়েড কিন্তু প্যারোটিডে সবথেকে কমন আমরা বলি। আচ্ছা, এখন আসো যে ইনভেস্টিগেশনে এফএনএসি এটাই মেইনলি, আর ম্যানেজমেন্টে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এক্সিশন করে দিব। আর কমপ্লিকেশন কি হইতে পারে? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সার্জারিতে হেমোরেজ হইতে পারে, অ্যাজ ইউজুয়াল যে কোনো অপারেশন আসলে হেমোরেজ একটা কমপ্লিকেশন। আর নার্ভ ইঞ্জুরির মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে যদি আমি কোনো অপারেশন করতে চাই, এক্সিশন করতে চাই, ওইখানে কী কী নার্ভ থাকে? ওইখানে লিঙ্গুয়াল নার্ভ ইঞ্জুরি হইতে পারে, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ইঞ্জুরি হওয়ার একটা বিশাল চান্স থাকে, কারণ অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলার রিজন দিয়ে এই নার্ভটা পাস করে। পাশাপাশি হাইপোগ্লোসাল নার্ভটা এখানে ইঞ্জুরি হইতে পারে, এবং তারপরে অ্যান্টিওর ফেশিয়াল বেনিফিশিয়ালিটি এগুলো ইঞ্জুরি হওয়ার চান্স থাকে। বাট এই নার্ভগুলো ইম্পর্টেন্ট, তিনটা নার্ভের নাম মনে রাখতে হবে। সাবলিঙ্গুয়াল বা মাইনর যে স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোতে মোস্ট কমন টিউমার হচ্ছে অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমা, আমি এটা আগে বলে আসছিলাম। এবং এগুলোতে যে টিউমার হয় মেইনলি ম্যালিগনেন্টি হয়, বিনাইন টিউমার হয় না বললেই চলে। আর ম্যানেজমেন্ট কি? এক্সিশন করবো, সাথে অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিব। আচ্ছা, তার মানে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তারপর স্যালাইভারি গ্ল্যান্ডকে আমরা কিন্তু মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, এই দুই ভাগে ভাগ করতে পারি। এবং আমরা বলছি যে আমাদের মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, তার মধ্যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এইগুলো মেইনলি। এখন একটা কথা যেটা আগে বলে এসেনি, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের যে সিক্রেশনটা হয় সেটা মেনলি সেরাস সিক্রেশন থাকে। এখানে সিক্রেশনটা মেনলি সেরাস হয়, ফ্লুইডগুলো সেরাস ফ্লুইড, ক্লিয়ার ফ্লুইড।
বাট যেটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটার সিক্রেশনগুলো বলছিলাম একটু ঘন হয়, কারণ কি এখানে সেরাস ফ্লুইডের সাথে মিউসিনিয়াস সিক্রেশনও থাকে। সো সেরোমিউসিনিয়াস এক ধরনের সিক্রেশন হয়। আর যেগুলো সাবলিঙ্গুয়াল বা মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো সিক্রেশন শুধুমাত্র মিউসিনিয়াস বা এই জন্য কিন্তু এখানে মিউকাস এক্সট্রাভাসেশন বা মিউকাস রিটেনশন সিস্ট হওয়ার চান্স বেশি, যেটাকে আমরা র্যানুলা বা এই টার্মগুলো বলছি। আচ্ছা, এখন আসলে যে ভ্যারিয়াস গ্ল্যান্ডের ডাক নিয়ে একটু কথা বলি। প্যারোটিড গ্ল্যান্ডের ডাকটার নাম এক্সটেনশন ডাক্ট। এরা ইন দ্য ভেস্টিবুল অফ মাউথ অপোজিট টু দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। এই জিনিসটা বলাই লাগবে, টিথ না কিন্তু টুথ, কারণ এখানে একটা দাঁতকে বোঝানো হয়েছে, এবং আপার সাইডে, নিচের সাইডে কিন্তু না। আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডাককে ওয়াটার্স ডাক্ট বলে। এরা হচ্ছে প্যাপিলাতে, আমরা জানি যে ফেনুলাম, টাঙের ফেনুলামের দুই সাইড ওপেন করে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ডাক্টের নাম আগে বলে আসা হয়, বাট এখানে মনে রাখো যে বার্থোলিনস ডাক্ট, বা এটাকে ডাক্ট অফ রিভিনাসও বলি, ডাক্ট অফ রিভিনাস বা বার্থোলিনস ডাক্ট। এবং মাইনর স্যালিভারি গ্ল্যান্ড 750টার মতো থাকতে পারে, এবং এরা বিভিন্ন জায়গায় থাকে। মাইনর স্যালিভারি গ্ল্যান্ড কই থাকে, লিপে থাকতে পারে, বাক্কাল মিউকাসে থাকতে পারে, রেট্রোম্যান্ডিবুলার এরিয়াতে থাকতে পারে, মানে রেট্রোমোলার এরিয়াটা, মোলার টিথের পেছন দিক দিয়ে হার্ট প্যালেটে থাকতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো তাহলে এই যে আমি যদি গ্ল্যান্ডগুলোর লোকেশন দেখাই, এই যে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে এই যে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এখানে অনেকগুলো ডাক থাকে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অনেকগুলো ডাক থাকে। নাম কি? সাবলিঙ্গুয়াল, তার মানে টাঙের নিচে থাকবে, এবং এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, রাইট? সো ওপেনিংটা দেখো, এদের ডাক্ট ওপেন করতেছে হচ্ছে ওই যে ইন দ্য ভেস্টিবুল অফ মাউথ অপোজিট টু দ্য আপার সেকেন্ড মোলার টিথ। এবং এই যে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাকগুলো ওপেন করতেছে কই, এই যেখান দিয়ে গিয়ে এটা হচ্ছে ওই যে আমাদের ফেনুলামের দুই সাইড ওপেন করতেছে। স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার কাদের ক্ষেত্রে হতে পারে? ওই যে বললাম রেডিওথেরাপি অফ দ্য হেড, আগে যারা নিছে, বেস্টেনবার ভাইরাল ইনফেকশন হচ্ছে, লিম্ফোএপিথেলিয়াল কার্সিনোমা চান্স বাড়াইতে পারে, নাইট্রোসামিন সাবস্টেন্স, বা বিভিন্ন কনজেনিটাল ডিজিজ না, মানে বিভিন্ন জেনেটিক ডিজিজও এখানে কন্ট্রিবিউট করতে পারে। তাহলে এখানে বেশ কয়েকটা অনলাইনার একটু দেখো, যে মোস্ট কমন বিনাইন টিউমার কি? পিলিমরফিক কার্সিনোমা। মোস্ট কমন ম্যালিগন্যান্ট স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার হচ্ছে মিউকোপিডারমাইড কার্সিনোমা। মোস্ট কমন নিওপ্লাজম অফ স্যালাইভারি গ্ল্যান্ড ইন চিলড্রেন হচ্ছে হেমানজিওমা। মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড ইন চিলড্রেন হচ্ছে, ম্যালিগন্যান্ট যদি বলে তাহলে মিউকোপিডারমাইড, বাট যদি বলে বিনাইন তাহলে কিন্তু হেমানজিওমা। আর ম্যালিগন্যান্ট টিউমার অফ মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড যদি বলে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা। এবং অল স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার্স কিন্তু প্যারোটিডেই বেশি কমন, বাট তার মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডে বিনাইনগুলো বেশি কমন। কিছু টিউমার আছে শুধু আমি প্যারোটিডেই দেখবো, অন্য কোনো স্যালাইভারি গ্ল্যান্ডে দেখবো না। যেমন ধরো ওয়ার্ডেন্স টিউমার, মিউকোপিডারময়েড কার্সিনোমা, তারপরে অ্যাসিনিক সেল যে কার্সিনোমা, ঠিক আছে, এই টেলগুলো, এই টিউমারগুলো শুধুমাত্র প্যারোটিডেই দেখা যায়। ওয়ার্ডেন্স একটা বিনাইন টিউমার, পিলিমরফিক অ্যাডিনোমা একটা বিনাইন টিউমার। আচ্ছা, তবে অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা এরা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড এটাতে পাওয়া যায়। স্কোয়ামাস সেল কার্সিনোমা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে পাওয়া যায়। আর সব স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারগুলো ফিমেলে বেশি কমন, শুধুমাত্র ওয়ার্ডিন্স যে টিউমারটা এটা কিন্তু মেলে বেশি কমন। সো এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। ওয়ার্ডিন্স যে টিউমারটা এটা মেলে বেশি কমন, এবং এরা বাইল্যাটারালও হইতে পারে, দুই সাইডে একটা যদি আমি সোয়েলিং পাই তাহলে সেটা কিন্তু মানে প্যারোটিড সোয়েলিং, তাহলে এটা কিন্তু একটা ডায়াগনোসিস দিতে পারে, এবং আমরা এফএনএসি দিয়ে মেইনলি ডায়াগনোসিস করাটাই করবো। আর স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার জন্য এমআর একটা ভালো ইনভেস্টিগেশন অপশন, কারণ এখানে সফট টিস্যু রিজন, সফট টিস্যু যেহেতু থাকে। আর পাশাপাশি আমরা এখানে ওপেন ইনসিশনাল বায়োপসি করবো না, কারণ যদি আমরা ইনসিশনাল বায়োপসি করতে যাই, কেটে বায়োপসি করবো, তাহলে সেটা কী হবে, টিউমারটা এই মানে টিউমার সেলগুলা ডাক্ট দিয়ে বা হচ্ছে আশপাশে ছড়াই যাওয়ার বেশি চান্স থাকে, বা ফিস্টুলা হওয়ার চান্স বেশি থাকে প্যারোটিড ডাক্ট ইনজুরি হয়ে। আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ডে বিনাইন হওয়ার চান্সই বেশি ক্যান্সার, আমরা জানি, এই কথাগুলো আমরা বলে আসছি। তো ম্যানেজমেন্ট কি? আমরা বিভিন্ন প্যারোটিডেক্টমি করতে পারি প্যারোটিড টিউমারের জন্য। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, এটাতে সুপারফিশিয়াল লোবটা কাটি, ডিপ মানে শুধু ডিপ লোবটা কাটবো। টোটাল কনজারভেটিভ প্যারোটিডেক্টমি মানে হচ্ছে আমি বোথ সুপারফিশিয়াল ডিপ লোব তো কাটছি, পাশাপাশি ফেশিয়াল নার্ভকে জাস্ট প্রিজার্ভ রাখছি। আর রেডিক্যাল মানে ফেশিয়াল নার্ভকেও কেটে দিছি। আচ্ছা, আর আদার স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারে আমরা মেইনলি হচ্ছে ইন ব্লক এক্সিশন অফ টিউমার, টিউমারকে কাটার পাশাপাশি আমরা গ্ল্যান্ডটাকেও কেটে ফেলি। নেক ডিসেকশন ইন্ডিকেশন হচ্ছে যদি আমরা পালপেবল কোনো নোট পাই যে এই টিউমারগুলোর কারণে নোটগুলো, লিম্ফ নোটগুলো পালপেবল হয়েছে, বা ম্যালিগনেন্সি খুবই হাই গ্রেড, খুবই মানে অন্য পর্যায়ে চলে গেছে, খুবই ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে, তখন আমাদের নেক ডিসেকশন লাগতে পারে, যে লিম্ফ নোটগুলো আমরা কেটে ফেলবো। নেক ডিসেকশনের মধ্যে বিভিন্ন টাইপ আছে, যে রেডিক্যাল নেক ডিসেকশন, রেডিক্যাল মডিফাইড নেক ডিসেকশন, এগুলো আমরা পড়ছি। আচ্ছা, তারপরে রেডিওথেরাপি আমাদের কখন কখন লাগে, মানে আমি সার্জারি তো করবো, সার্জারি প্রাইমারি চয়েস, তারপরে এটার সাথে সাথে অ্যাডজুমেন্ট রেডিওথেরাপি বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে, যদি টিউমারটা অনেক বেশি হাই গ্রেড হয়, বা প্রাইমারি টিউমারটা অনেক বেশি লার্জ, বা নিউরাল আশেপাশের নিউরোলজি মানে নার্ভগুলোকে এফেক্ট করছে, বনে ইনভেশন করছে, মানে বনে ম্যাটাস্টেসিস হয়েছে, লোকাল পজিটিভ মার্জিনস, মানে আমি টিউমারটা কাটলাম, পাশাপাশি পজিটিভ মার্জিনও পাইছি, মানে এখনো টিউমারটা পুরোপুরি তার মানে সলভ হয়নি, আরও রয়ে গেছে, বা সার্ভাইকাল লিম্ফ নোড মেটাস্টেসিস যদি হয়। কেমোথেরাপির কোনো রোল তেমন নাই বললেই চলে, সো এখানে তেমন একটা দিব না, আসলে খুবই লিমিটেড রোল।
প্যারোটিডেক্টমি এর ক্ষেত্রে আমরা যে ইনসিশনটা দিই, এই যে ধরো প্যারোটিড সোয়েলিং, সেক্ষেত্রে ইনসিশনটা এরকম হয়, রাইট? আমরা বলি লেজি, আমরা এটাকে একটা লেজি এস ইনসিশন বলি। দেখো এই যে হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, বাট দেখো এটার থেকে আমরা বেশ নিচে, দুই আঙুল নিচে আমরা দিছি ইনসিশন, রাইট? এখান দিয়ে দিছি কেন? কারণ হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভেতে ইনজুরি না হয়। এটাকে মডিফাইড ব্লেড ইনসিশনও বলা হয়। আর সিস্টাং ইনসিশন নামে একটা ইনসিশন আছে। আচ্ছা, সিস্টাং অপারেশন আমরা করেছি থাইরোগ্লোসাল সিস্টের ক্ষেত্রে, বাট এটা কিন্তু সিস্টাং অপারেশন, সিস্টাং ইনসিশন। প্যারোটিড গ্ল্যান্ডে কিছু অ্যানাটমিক্যাল রিলেশন নিয়ে একটু কথা বলি। যে দেখো প্যারোটিড গ্ল্যান্ডে এখানে তো ফেশিয়াল নার্ভের ট্রাঙ্ক থাকে, ফেশিয়াল নার্ভের একটা ট্রাঙ্ক এখান দিয়ে পাস করে প্যারোটিড গ্ল্যান্ডের এখান দিয়ে। তা বাদে আমাদের এখানে ম্যাস্টয়েড প্রসেস এইখান দিয়ে পিছন দিক থেকে থাকবে। এখানে হচ্ছে র্যামাস অফ দ্য মেন্ডিবল একটা অ্যাসোসিয়েশন আছে, র্যামাস অফ দ্য মেন্ডিবল এবং প্যারোটিড গ্ল্যান্ড। তো এই যে প্যারোটিড গ্ল্যান্ডটা অ্যাজ হোল, এবং এখান দিয়ে প্যারোটিড মানে র্যামাস অফ দ্য মেন্ডিবলের এইদিকে ম্যাসেটার মাসেল আছে, তারপরে মিডিয়াল টেরিগয়েড মাসেল আছে ওইদিকে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু বোঝার ট্রাই করি। এই যে মানে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে প্যারোটিড গ্ল্যান্ডটা দেখানো হয়েছে, এই যে প্যারোটিড গ্ল্যান্ড, তাহলে এই প্যারোটিড গ্ল্যান্ডে এখান দিয়ে পাস করছে ফেশিয়াল নার্ভ, এখান দিয়ে এই যে ফেশিয়াল নার্ভটা পাস করছে। এবং ফেশিয়াল নার্ভের চিন্তা করো যে ফেশিয়াল নার্ভের এখান দিয়ে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর এই যে ফেশিয়াল নার্ভ। এবং এই তিনটে স্ট্রাকচারকে আমি বলছি ফেশিয়াল ভেনাস একটা পার্ট, এবং এটা দ্বারা আমরা এটাকে সুপারফিশিয়াল এবং ডিপ লোবে ভাগ করছি, সুপারফিশিয়াল এবং ডিপ লোব এই দুইটা ভাগে ভাগ করছি আর কি আমরা। ওকে, এবং তা বাদে এখানে আরো অনেকগুলো স্ট্রাকচারকে দেখানো হয়েছে। তাহলে প্যারোটিডেক্টমিতে আমরা সুপারফিশিয়াল, ডিপ, টোটাল, কনজারভেটিভ এই কথাগুলো নিয়ে বলে আসছি। আর এক্সটেন্ডেড রেডিক্যাল প্যারোটিডেক্টমি নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে রেডিক্যাল প্যারোটিডেক্টমিতে আমি করছি, সব কেটে ফেলছি, তারপরে আমি অ্যাডজাসেন্ট স্ট্রাকচার যেমন ম্যান্ডিবল, টেম্পোরাল বোন, তারপরে মাসেল, এগুলোকে আমি সাথে কেটে ফেলছি। ফেশিয়াল নার্ভকে আইডেন্টিফাই করার জন্য সার্জিক্যাল কিছু ল্যান্ডমার্ক আছে। একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস একটা ল্যান্ডমার্ক, রাইট? স্টাইলয়েড প্রসেস একটা ল্যান্ডমার্ক, এই যে স্টাইলয়েড প্রসেস এখান দিয়ে আছে। তা বাদে এখানে আমাদের ট্রাগাস, যেটা কানের যে ট্রাগাস, সেটা একটা ল্যান্ডমার্ক। মানে এই যে কানের ট্রাগাসটা, তো এই জায়গায় ট্রাগাসটা একটা ল্যান্ডমার্ক। তারপরে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, এই যে মাসেল, এটা একটা ল্যান্ডমার্ক। সো আমরা অনেকগুলো ল্যান্ডমার্কের কথা বললাম। তা বাদে রেট্রোম্যান্ডিবুলার ভেইন, যেটা এই রেট্রোম্যান্ডিবুলার ভেইনটাও একটা ল্যান্ডমার্ক, এবং পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক একটা ল্যান্ডমার্ক, যেটা তো বললাম। তার মানে এই ল্যান্ডমার্কগুলোর আশপাশে আমার ফেশিয়াল নার্ভ থাকবে, এই যে ফেশিয়াল নার্ভটা এখান দিয়ে পাস করবে, এবং পরবর্তীতে এরা কিছু ব্রাঞ্চ দিবে, সার্ভাইকাল ব্রাঞ্চ, এখানে অনেকগুলো ব্রাঞ্চ দিবে, রাইট? টেম্পোরাল ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ দিবে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভে কী কী কমপ্লিকেশন হতে পারে? এখানে অপারেশন করলে ফেশিয়াল নার্ভ পালসি কিছু টেম্পোরারি থাকতে পারে, এবং ফলে ফেশিয়াল নার্ভ পালসির ফিচারগুলো থাকবে, নামনেস হইতে পারে গ্রেটার অলিকুলার নার্ভ প্রবলেমের কারণে, ওই শেভিং যে এরিয়া আমরা বলি ওই রিজনটাতে, বা ফেস সিনড্রোম হতে পারে, গাস্ট্রেটরি সোয়েটিং যেটাকে বলতেছে, প্যারোটিড ফিস্টুলা হতে পারে, ফেস সিনড্রোম, এটাকে অরিকুলো টেম্পোরাল সিনড্রোম বা গাস্ট্রেটরি সোয়েটিংও বলে। এখানে অরিকুলো টেম্পোরাল নার্ভ আমাদের প্যারাসিম্পেথিক ফাইবার ক্যারি করে প্যারোটিড গ্ল্যান্ডে, যেটা এবং সিম্পেথিক ফাইবারগুলো সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই করে। এখন যে আফটার সার্জারি যে জিনিসটা হয়, যে ক্রস কানেকশন হয়ে যায়, যে প্যারাসিম্পেথেটিক বা অরিকুলো টেম্পোরাল নার্ভটা সিম্পেথেটিক নার্ভ ফাইবারের সাথে একটা ক্রস কানেকশন করে ফেলে, এবং এর ফলে সোয়েট গ্ল্যান্ডগুলো স্টিমুলেটেড হয় যখন আসলে গাস্ট্রেশন করা হয় বা গাস্ট্রেটরি মুভমেন্ট করা হয়, চিউইং করা হয়, খাওয়া দাওয়া হয়, সো তখন সোয়েটিং পাওয়া যেতে পারে এই রিজনটাতে। সো অ্যাভারেন্ট একটা মিসকমিউনিকেশন এখানে ক্রিয়েট হয়ে যায় প্যারাসিম্পেথিকের সাথে সিম্পেথিক বা স্কিনের। ক্লিনিক্যাল ফিচার কি? অ্যাকচুয়ালি যখন কেউ কোনো ফুডের স্মেল নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমার প্যারাসিম্পেথিক ফাইবারগুলো স্টিমুলেশন করতেছে, এবং এই কারণে খাবার টাইমে সোয়েটিং হচ্ছে প্যারোটিড রিজনটা দিয়ে, এবং ওই জায়গায় একটু লাল লালও হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি গ্যাস্ট্রেটরি সোয়েটিং বা ফ্রেস সিনড্রোম। এবং এখানে আমরা একটা স্টার্চ আয়োডিন টেস্ট করতে পারি, যেটা নিয়ে আমি বললাম। ম্যানেজমেন্টে আমরা কি করতে পারি? বটক্স ইনজেকশন দিতে পারি। আর টিম্পেরিক নিউরেক্টমি মানে কি জানো? টিম্পেরিক নিউরেক্টমি এটা একটা পার্মানেন্ট সলিউশন। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি অরিকুলো টেম্পোরাল নার্ভটা কেটে দিচ্ছি, ফলে কি হবে? ওই রিজনটা দিয়ে আর এই প্রবলেমটা হবে না, গ্যাস্ট্রেটরি সোয়েটিং হবে না। প্যারোটিড ফিস্টুলা একটা টার্ম আছে, এটা ইন্টারনাল এক্সটার্নাল বা আমি বলছি না যে হচ্ছে হাই লো এরকম হইতে পারে। তো ইন্টারনাল ফিস্টুলা যেটা মানে গ্ল্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি ফিস্টুলা হয়েছে ইনসাইড দ্য মাউথ, সো এটা অ্যাসিম্পটোমেটিক, তেমন কোনো প্রবলেম করতেছে না। বাট এক্সটার্নাল ফিস্টুলা হচ্ছে এক্সটার্নাল ফিস্টুলাটা বেশি প্রবলেমেটিক। এটা দেখা যায় যে মানে গ্ল্যান্ড থেকে বা ডাক থেকে তো হইতে পারে, এবং এরা বাহিরে একটা ওপেনিং ক্রিয়েট করতেছে, বাহির থেকে পাস, যেমন ধরো চিক থেকে, ডাকতে হলে চিক থেকে পাস বেরোচ্ছে, বা মানে ফিস্টুলার কারণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সিক্রেশন বেরোচ্ছে। এবং এই জন্য আমরা ফিস্টুলা সলভ কীভাবে করতে পারি সেটা আমাদের তো জানতে হবে।
আমরা ফিস্টুলা ডায়াগনোসিসের জন্য কি করতে পারি? ফিস্টুলা ডায়াগনোসিসের জন্য আমরা বলি সায়ালোগ্রাম করতে পারি। অ্যাকচুয়ালি ফিস্টুলোগ্রাম বলি, বাট যেহেতু সায়ালো টার্মটা স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড, তাই সায়ালোগ্রাম করতে পারি, ইনভেস্টিগেশন অফ চয়েস। এবং এখানে ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, যে গ্ল্যান্ড থেকে মানে যদি ধরো ডাক থেকে রাইজ করে, তাহলে চিকের ওইখানে একটা ওপেনিং থাকবে, কারণ ফিস্টুলাতে কি থাকে, যে একটা ডাক্টের সাথে ধরো স্কিনের যদি একটা ওপেনিং ক্রিয়েট করে, তাহলে সেটা ফিস্টুলা। এবং এক্সক্রিয়েশন থাকবে, কারণ যেখান থেকে ওপেনিংটা হয়েছে আশপাশ দিয়ে এক্সক্রিয়েশন থাকবে এবং এখান থেকে একটা ওপেনিং বেরোইছে। আর ফিস্টুলা যদি গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করে, তাহলে গ্ল্যান্ডের উপরে একটা পিন পয়েন্ট ওপেনিং থাকতে পারে। আর ট্রিটমেন্টটা আমরা নিউম্যান সি ব্রোকস অপারেশন নামে একটা অপারেশন আছে, এই অপারেশনটা করি। সো অপারেশনের নামটা আমি একটু মনে রাখতে পারি। ওকে ফাইন। তো ডাক্টে কি কি কারণে ইনজুরি হতে পারে? যে কোনো ফিস্টুলা হতে পারে, ধরো প্যারোটিড অ্যাবসেস রাপচার হয়ে গেছে, কারো প্যারোটিড রিজনে অ্যাবসেস হয়ে, বা ইনসিশন ড্রেনেজ করার টাইমে প্যারোটিড অ্যাবসেসে ওই টাইমেও এরকম রাপচার হতে পারে বা প্রবলেম হতে পারে। সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করার সময় ইনজুরি হতে পারে ডাক্তার, এবং এই কারণে ফিস্টুলা ফর্মেশন হতে পারে, বা প্যারোটিডে কোনো কারণে পেইন্টিং ইনজুরি হয়েছে, সে কারণে ফিস্টুলা ফর্মেশন হতে পারে। কি কি বিনাই টিউমার আছে? প্লিওমারফিক অ্যাডিনোমা আছে। এবং আমরা বলি যে এটা মেইনলি টেইলের যে রিজন আছে, সুপারফিশিয়াল লোবের যে টেইল, প্যারোটিড গ্ল্যান্ডে আমরা বলি টেইলের যে রিজনটা আছে, ওই জায়গাতে মোস্ট কমনলি এই টিউমারটা এফেক্ট করে। এবং এরা ফিমেলদেরকে বেশি এফেক্ট করে, 4th ডিকেড বা আমরা বলি 3rd থেকে 6th ডিকেডে বেশি এফেক্ট করে। এবং এরা মেইনলি প্যারোটিডে হয়, বাট তারপরে সাবমেনিকুলার, সাবলিঙ্গুয়াল বা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে যে হইতে পারে না এমন না, হইতে পারে। তো এই যে দেখা যাচ্ছে এদের রিকারেন্সের চান্স থাকে, এবং এদের ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে। তো এই কথাটা আমি বলে আসছি। এবং এরা কই থাকে? এরা ফ্রন্ট, বিলো এবং বিহাইন্ড দ্য ইয়ার লোবিউল, এবং ইয়ার লোবিউলকে একটু উপরের দিকে পুশ করে। সো ফ্রন্ট, বিলো, বিহাইন্ড দ্য ইয়ার লোবিউল, এরকম একটা কথা আছে এখানে। এফএনএসি করে ডায়াগনোসিস করবে এবং সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি ট্রিটমেন্ট। আর যদি অন্য কোনো গ্ল্যান্ডকে এফেক্ট করে, তাহলে ওই গ্ল্যান্ডগুলোকে এক্সিশন করে দিতে হবে। ম্যালিগন্যান্ট চেঞ্জ যদি হয়, তাহলে সেই ক্যান্সারটার নাম কি? কার্সিনোমা এক্স প্লিওমারফিক অ্যাডিনোমা, বা এটাকে ম্যালিগন্যান্ট মিক্সড টিউমারও বলা হয়। এবং এটা কখন আমি বুঝবো? র্যাপিড গ্রোথ, পেইন, প্যারাস্থিসিয়া, ওই জায়গায় অবশ হয়ে গেছে, ফেশিয়াল উইকনেস হয়েছে, বা এরকম বিভিন্ন জায়গাকে এফেক্ট করবে। রিকারেন্স হইতে পারে কখন? ইনিকুলেশন করা হয়েছে, মানে ওই যে তখন দেখা যায় প্রজেকশনগুলো থেকে যাচ্ছে। ইনিকুলেশন মানে কি? আমি কোনো প্রকার কাটসাট না করে দেখা গেছে একটু ইনসিশন আমি এটা বের করে আনার ট্রাই করতেছি, পুরাটা একেবারে ধরে বের করে নিয়ে আসছি। মানে আশেপাশে তেমন কোনো মানে ওই জায়গায় যে প্রজেকশন রয়ে গেছে সেটা আমি দেখি নাই টিউমারে, ওইটাকে আমি বের করিনি কেটে সেটে, আমি জাস্ট এমনি পুরাটা ধরে বের করে নিয়ে আসছি একসাথে। আচ্ছা, হোয়াট দিস টিউমার? এটাকে আমরা প্যাপিলারি সিস্টারিনোমা লিম্ফোম্যাটোসিসও বলি, কারণ এখানে প্যাপিলারি সিস্টিক প্যাটার্ন থাকে, এখানে লিম্ফয়েড কম্পোনেন্টও থাকে। এবং এটাকে আমরা অ্যাডিনো লিম্ফোমাও বলি, কারণ এদের এপিথেলিয়াল এবং লিম্ফয়েড কম্পোনেন্ট দুইটাই থাকে। এরা স্যালাইভারি ইনক্লুশন টিস্যু অফ লিম্ফ নোড, এটা থেকে ড্রাইভ হয়। এরা শুধুমাত্র প্যারোটিড গ্ল্যান্ডেই দেখা যায়, এবং এরা প্যারোটিড গ্ল্যান্ডের সেকেন্ড মোস্ট কমন টিউমার, স্পেশালি বিনাইনের মধ্যে আমি যদি বলি। আর মোস্ট কমন মেলদের বিষয়ে, স্মোকার যারা তাদের বিষয়ে বাইল্যাটারাল হতে পারে কিছু ক্ষেত্রে। তো দেখো বাইল্যাটারাল একটা সোয়েলিং, এটা ওয়ার্ডেন্স টিউমার। 60 বছর বয়সীদের বেশি হতে পারে। স্লো গ্রোয়িং, সিস্টিক, ওয়েল ইনক্যাপসুলেটেড, এবং কোনো ম্যালিগন্যান্সি ইউজুয়ালি হয় না, এফএনএসি করতে পারি। আর খুব ইম্পর্টেন্ট, টেকনিশিয়াম 99, এটা যদি আমরা করি, তাহলে টেকনিশিয়াম 99 আমরা বলি যে পারটেকনেটেড স্ক্যান, এটাতে হট স্পট পাওয়া যায়, ঠিক আছে? অন্য সবগুলোতে কোল্ড স্পট পাওয়া যায়, বাট এটাতে হট স্পট নামে একটা স্পট পাওয়া যায়। এটা জাস্ট একটু মাথায় রাখা। এখন বলতে পারো ভাই হট স্পট কি? এই জিনিসটা তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিবা যে টেকনিশিয়াম 99 আমরা যদি পারটেকনেটেড স্ক্যান করি, তাহলে এখানে আমরা কি পাবো? হট স্পট। এটা কিসের ক্ষেত্রে? আমার ওয়ার্ডেন্স টিউমারের ক্ষেত্রে। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে মিউকোপিডার্মাট এটা সব থেকে কমন, এবং এটা চিলড্রেনদেরকে এফেক্ট করতে পারে, খুব আর্লি এজের হয়। রেডিয়েশন ইনডিউস নিউপ্লাজম, মোস্ট কমন রেডিয়েশন ইনডিউস যারা আগে আর্লি এজ থেকে হয়েছে, 20 বছরের পর দিয়ে এই টিউমারটা হতে পারে। লো গ্রেড হতে পারে, হাই গ্রেড হতে পারে। এবং লো গ্রেডটা স্পেশালি চিলড্রেনদের কমন, এবং মিউসিন সিক্রেটিং সেল এখানে বেশি থাকে। এটাতে সুপারফিশিয়াল বা টোটাল পার্টিকুলার লাগতে পারে। আর যদি অ্যাডাল্টদের হয়, অনেক একটু বয়স্কদের, তাহলে সেটা বেশি ডেঞ্জারাস হয়, এবং সেক্ষেত্রে টোটাল পার্টিকুলার প্লাস রেডিকাল নেক ডিসেকশনও লাগতে পারে। অ্যাসিনিক সেল যে টিউমারটা, এটা হচ্ছে অ্যাসিনার যে সেল থাকে, সেরাস অ্যাসিনার সেল, অর্থাৎ সেরাস ফ্লুইড সিক্রেটিং যে সেলগুলো থাকে, ওই জায়গায় টিউমার। এটা ম্যালিগনেন্ট অবশ্যই, এবং এটা রেয়ারলি হয়, এবং এর সাথে প্যারোটিড গ্ল্যান্ডকে এফেক্ট করে। এবং এরা ইনক্যাপসুলেটেড, এবং এরা রিজনাল লিম্ফ নোডকে ইনভলভ করতে পারে, সেক্ষেত্রে আমরা রেডিকাল এক্সিশন করতে হবে। এবং আমরা অ্যাডিনয়েড সিস্টিক যে কার্সিনোমা, এটা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের মোস্ট কমন টিউমার আমরা বলি। আর এদের দেখো এরকম একটা টিউমার এদের হইতে পারে। হার্ট প্যালেটের রিজন আমরা পাইতে পারি, হার্ট প্যালেট বা সাইনোন্যাজাল ট্র্যাক্টও পাওয়া যেতে পারে। এবং এরা সেকেন্ড মোস্ট কমন ম্যালিগনেন্ট স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার আমরা বলি। মোস্ট কমনলি মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডকে এফেক্ট করে, তারপরে সাবলিঙ্গুয়াল, সাবমেনিবুলারকে এফেক্ট করতে পারে। এবং এরা ক্রিভিফর্ম ভ্যারাইটি আমরা বলি, যে সুইস চিজ প্যাটার্ন এদের থাকে। আমরা এটা বলে আসছি সুইস চিজ প্যাটার্ন। আমরা যদি হিস্টোপ্যাথোলজি দেখি, তাহলে এরকম জায়গায় জায়গায় বিভিন্ন সুইস চিজ প্যাটার্নের মতো থাকে।
এবং এদের আরেকটা স্পেশাল প্রপার্টি হচ্ছে পেরিনিউরাল ইনভেশন থাকে, অর্থাৎ আশেপাশের নার্ভকে এফেক্ট করতে পারে। এরা মেইনলি ফেশিয়াল নার্ভকে এফেক্ট করে, তারপরে ট্রাইজেমিনাল নার্ভকে এফেক্ট করতে পারে। এবং এরা আমরা বলি বোনকে যদিও মেটাস্টেসিস করে না, কিন্তু এরা হ্যাবার্সিয়ান সিস্টেমের অ্যালং এরা গ্রো করতে পারে। এবং এরা এরা ট্রাকিরিয়াস টিউমার বলি, মানে এরা যদিও বিনাইনের মতো দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি এরা ম্যালিগনেন্ট, ঠিক আছে। তো এই জন্য ট্রাকিরিয়াস টিউমার বলা হয় এটাকে। পেইন নিয়ে প্রেজেন্ট করবে যেহেতু পেইনিউরাল ইনভলভমেন্ট থাকে, এবং ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস করতে পারে, এবং ডিস্টেন্ট মেটাস্টেসিসেরও হাই রিস্ক থাকে। এবং এবং বলতে পারো বোনে মেটাস্টেসিস হবে মোস্ট কমনলি, না লাঙে মেটাস্টেসিস হবে। ডায়াগনোসিস এফএনসি এমআরআই এগুলো আমরা করতে পারি, এবং টোটাল একটা ওয়াইড এক্সিশন আমরা করি। এবং এই টিউমারটাতে একটা প্রপার্টি থাকে যে স্কিপলেশন থাকতে পারে, স্কিপলেশন। এবং পোস্ট অপারেটিভ রেডিওথেরাপির সাথে দিব, এটা খুব ডেঞ্জারাস। এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড নিয়ে একটু কিছু কথা বলি। এই যে দেখো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের এখানে রিলেশনে হাইপোগ্লোসাল নার্ভ থাকে, তারপরে এখানে ফ্লোর অফ দ্য মাউথে তোমরা জানো মাইলোহায়োইড মাসেল, তারপরে এখানে আরও বেশ কিছু মাসেল তো থাকে, হাইপোগ্লোসাস মাসেল থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এই যায়, হ্যাঁ, তাহলে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট, এই যে ডাক্টটা, এটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ওয়ার্টনস ডাক্ট। তো এই ওয়ার্টনস ডাক্টটা লক্ষ্য করো, এই জায়গায় এই ডাক্টটাকে এইভাবে একটা হুকের মতো তৈরি করছে একটা জিনিস। এই হুকের মতো জিনিসটার নাম কি? হ্যাঁ, এই একটা নার্ভ, এটার নাম হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভটা এই হুকের মতো তৈরি করছে, রাইট? তার মানে লিঙ্গুয়াল নার্ভ এখানে একটা রিলেশনে আছে। ওকে, ফাইন। আর এটা তো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা তো আমরা দেখলাম। এখন আমরা যদি একটু কিছু কথা বলি যে, এবং এখানে দেখো ফেশিয়াল ভেইন, ফেশিয়াল আর্টারি, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভও কিন্তু এখানে আশেপাশে থাকতেছে রিলেশনে। তার মানে এখানে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে ইম্পর্টেন্ট যে অ্যানাটমিক্যাল রিলেশনশিপ লিঙ্গুয়াল নার্ভের সাথে, হাইপোগ্লোসাল নার্ভের সাথে, ফেশিয়াল আর্টারি, অ্যান্টারফেশিয়াল ভেইন, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, এবং মোস্ট কমনলি যে নার্ভগুলো ইঞ্জুরি হয় সাবমেন্ডিবুলার সার্জারিতে, মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, এগুলো। কেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে সব থেকে বেশি স্টোন হয়? কারণ আমরা বলছি এখানে সিক্রেশনগুলো সেরাস মিউকাস দুটো মিক্সচার থাকে, ভিস্কিট বা ঘন একটা সিক্রেশন থাকে, এবং ওয়ার্টনস ডাক্টকে হুক করে রাখে লিঙ্গুয়াল নার্ভ, এটা একটা কারণ হইতে পারে। এবং এই কারণে সিক্রেশনটা ঠিকভাবে দেখা যায় যে ড্রেন না হয়ে ওখানে একটা মানে একটা কি বলে স্টোন ফর্মেশন হইতে পারে। এবং বেশিরভাগ রেডিও অপেক্স স্যালাইভারি গ্ল্যান্ডে যে স্টোনগুলো হয়, এবং খাওয়ার টাইমে এখানে বেশি পেইনফুল হয়, পেইনফুল নেক সুইলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফেট বা কার্বনেট এটা কম্পোজিশন হইতে পারে। পেইন সুইলিং থাকবে সাবমেন্ডিবুলার রিজন, স্পেশালি মিডের পরে, কারণ ড্রেনেজ টেস্ট স্টোন দ্বারা অবস্ট্রাক্টেড হচ্ছে। এবং টাঙেও কিন্তু রিফার্ড পেইন হইতে পারে, কারণ এখানে যেহেতু লিঙ্গুয়াল নার্ভটা হুক করে থাকে, ফলে লিঙ্গুয়াল নার্ভে ইরিটেশন হয়ে টাঙে রিফার্ড একটা পেইন হতে পারে, যে জিহ্বায় ব্যথা করতেছে। নন কন্টাক্ট সিটি স্ক্যান আমরা করে ডায়াগনোসিস করবো, এবং যদি ডাক্টের স্টোন হয় তাহলে আমরা ডাক্টের উপর একটা ইনসিশন দিয়ে আমরা রিমুভ করবো স্টোনটাকে। আচ্ছা, এবং আমরা ইনসিশনটা ক্লোজ করবো না, ক্লোজ করলে ফাইব্রোসিস হয়ে যাইতে পারে। গ্ল্যান্ডে হইলে আমরা ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা এক্সারসাইজ করে দিব। রেনুলা, দেখছো রেনুলা এরকম হইতে পারে, যেটাকে আমরা মিউকাস এক্সট্রাভাসেশন সিস বা রিটেনশন সিস বলতে পারি। সিস্টিক একটা সোয়েলিং থেকে ফ্লোর অফ দ্য মাউথে, টাঙের নিচে, এটা ব্লুইশ কালারের হয়। এবং ফ্রক্স বেলি খুব ইম্পর্টেন্ট, ফ্রক্স বেলির মতো, মানে আমাদের যে ব্যাং থাকে, ব্যাঙের পেট যেমন ফুলে থাকে ওরকম ফুলে থাকে। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে মেইনলি অ্যারেস্ট করে, যদি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে এফেক্ট করে তাহলে প্লাঞ্জিং রেনুলা করতে পারে। মিউকাস এক্সট্রাভাসেশন আর মিউকাস রিটেনশন দুই ধরনের হইতে পারে। এবং এরা মোর কমনলি মিউকাস এক্সট্রাভাসেশন সৃষ্টি হয়, এবং এরা ফ্লোর অফ দ্য মাউথেই শুধু পাওয়া যায়। এবং ইউনিল্যাটারাল সিস্টিক সোয়েলিং যখন এক সাইডে হয় ব্লুইশ অ্যাপিয়ারেন্স হয়, পেইনলেস হয় ইউজুয়ালি। এবং ফ্রক্স বেলি অ্যাপিয়ারেন্স, এবং হচ্ছে ক্লিনিক্যালি এদের ডায়াগনোসিস করা যায়, মার্সুপিয়ালাইজেশন করতে পারি। যদি রিকারেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমি গ্ল্যান্ডকে এক্সিশন করে দিব। আচ্ছা, প্লাঞ্জিং রেনুলা যখন এই যে নেকেও সোয়েলিংটা চলে আসছে, মুখের মধ্যে তো একটা কম্পোনেন্ট আছে, মুখের মধ্যে একটা সোয়েলিং, পাশাপাশি নেকেও চলে আসছে, তাহলে সেটাকে আমরা বলি প্লাঞ্জিং রেনুলা। এবং এরা হচ্ছে লিঙ্গুয়ালের পাশাপাশি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে হয়তো এফেক্ট করছে, ব্লুইশ পেইনলেস ডাম্বেল শেপড একটা সোয়েলিং আমরা বলি। এবং আল্ট্রাসাউন্ড বা এমআরআই করে আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি, এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটাকে কেটে পাশাপাশি নেকে হচ্ছে আমরা অ্যাসপিরেশন অফ ফ্লুইড করতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি আলোচনাগুলো অনেক দূর করে ফেলছি। এখন আমরা জানি যে প্যারাটিভ গ্ল্যান্ডটা লার্জেস্ট, শুধু সেরাস সিক্রেশন হয়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে মিক্স সিক্রেশন হয়, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে মেইনলি মিউকাস সিক্রেশন হয়। সাবলিঙ্গুয়াল বা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড এখানে অ্যাপ্রক্সিমেটলি 450 বলছে, বাট অ্যাকচুয়ালি 750 কোথাও কোথাও বলা হয়। মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডগুলো লিপসে, চিক্সে, প্যালেটে, ফ্লোর অফ দ্য মাউথে, রেক্টাঙ্গুলার ট্রাইগোনাল রিজন থাকতে পারে। আচ্ছা, এবং এরা কিভাবে হেল্প করে? এরা হচ্ছে লুব্রিকেশন, তারপরে আর্লিজাইজেশন, প্রোটেকশন, এই সকল কাজে কিন্তু এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো হেল্প করে। প্যারোটিড গ্ল্যান্ডটা লোকেশন কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তো লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড, এটা তোমরা জানো, বাট লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। যে এক্সটার্নাল যে অ্যাকোস্টিক মিয়াটাস, এই এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়াটাসের বিলোতে থাকতেছে, মানে আমার
কানের ওই রিজনটাতে আমাদের যে অরিকাল থাকে ওইটার নিচে থাকতেছে, পাশাপাশি র্যামাস অফ দ্য ম্যান্ডিবল এবং স্টেনোক্লেডো ম্যাস্ট্রেট এদের মাঝে থাকতেছে, এবং সুপিরিয়রলি এরা জাইগোমেটিক আর্চ এক্সটেন্ড করতেছে এবং ইনফিরিয়রলি এরা ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের ওই জায়গায় এক্সটেন্ড করতেছে। ভাবে অনেক কঠিন, বাট অ্যাকচুয়ালি তোমরা যদি ছবিটা দেখে চিন্তা করো অনেক সহজ। এটা 25 গ্রামের মতো ওয়েট হয় এবং এটা আমরা বলি 3 সাইডেড পিরামিড শেপড হয়। আর সুপিরিয়র, সুপারফিশিয়াল, অ্যান্টেরোমিডিয়াল, পোস্টেরোমিডিয়াল এরকম বেশ কিছু সারফেস আছে। একটু কঠিন মনে হইতে পারে বিষয়গুলো, জাস্ট এত কিছু মনে রাখার দরকার নেই। লোব দুইটা ইম্পর্টেন্ট, সুপারফিশিয়াল লোব থাকে, ডিপ লোব থাকে। বাট সুপিরিয়র, সুপারফিশিয়াল, অ্যান্টেরোমিডিয়াল, পোস্টেরোমিডিয়াল কিছু সারফেস আছে। বর্ডারের মধ্যে অ্যান্টিরিয়র বর্ডার, যে জায়গায় হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডারে ম্যাসেটার মাসেলটা লেগে থাকে, পোস্টিরিয়রলি হচ্ছে ম্যাস্টেড প্রসেস থাকে, আর মিডিয়ালি হচ্ছে স্টাইলয়েড প্রসেস থাকে। আচ্ছা, প্যারাসিম্পেথেটিক বা সিক্রেটোমোটর যে কম্পোনেন্টে এই জায়গায় মেনলি গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ মানে গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ, যেমন এটা যে টিম্পেনিক ব্রাঞ্চ আছে সেটা থেকে লেজার পেট্রোসাল নার্ভটা আসে, সো এটা থেকে এরা সাপ্লাই পায়। পাশাপাশি অটিক গ্যাংলিয়ন বা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, যেটা অরিকুলো টেম্পোরাল নার্ভের থ্রুতে হচ্ছে আলটিমেটলি এরা মানে সিক্রেটোমোটর ফাইবারগুলো এরা পায়। আর সিম্পেথেটিক হচ্ছে যেটা এক্সটার্নাল কার্টিড আর্টারি, মানে এটা আশপাশে যে একটা প্লেক্সাস ফর্মেশন হয় ওইটা থেকে মিলিয়ে এরা সিম্পেথেটিক সাপ্লাই আসে, এবং সেন্সরি সাপ্লাই অরিকুলো টেম্পোরাল নার্ভ থেকে পায়। ওকে, সো এরকম বেশ কিছু কথা। অরিকুলো টেম্পোরাল নার্ভ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। ওকে, এখন আসো যে প্যারোটিড গ্ল্যান্ডে কী কী স্ট্রাকচার পাস করে। আর্টারি হচ্ছে এক্সটার্নাল কার্টিড আর্টারি ঢোকে, এবং আর্টারি বের হয় কি, ঢোকে তো এই আর্টারিটা এক্সটার্নাল কার্টিড, বাট এখান থেকে আর্টারি বের হয় ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ঠিক আছে, তাহলে ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। আর কি কি ভেইন, এখানে হচ্ছে রেট্রোমেন্ডিবুলার ভেইন এই গ্ল্যান্ডের মধ্যে কিন্তু ফর্মেশন হয় ম্যাক্সিলারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন থেকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ম্যাক্সিলারি সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন থেকে রেট্রোমেন্ডিবুলার ভেইনটা ফর্মেশন হয়। অনেক সময় জিজ্ঞেস করে রেট্রোমেন্ডিবুলার ভেইন কীভাবে ফর্মেশন হয়। ম্যাক্সিলারি ভেইন, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন মিলে এই গ্ল্যান্ডের মধ্যে রেট্রোমেন্ডিবুলার ভেইন ফর্মেশন করে। কি কি আর্টারি ঢোকে, কি কি আর্টারি বের হয়, এটা আমরা জানলাম। ফেশিয়াল নার্ভ এখানে ডিভাইডেড হয় 5টা টার্মিনাল ব্রাঞ্চে, টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোমেটিক ব্রাঞ্চ, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। এটা মনে রাখা একটা নিমোনিক আছে, তুমি যাও বরিশাল মেডিকেল কলেজ, তুমি যাও বরিশাল মেডিকেল কলেজ। এবং ফেশিয়াল নার্ভ এটা দিয়ে পাস থ্রু করে, বাট প্যারোটিড গ্ল্যান্ডকে কিন্তু সাপ্লাই দেয় না। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্যারোটিড গ্ল্যান্ডকে আমরা দেখলাম যে প্যারোটিড গ্ল্যান্ডের সাপ্লাইতে এখানে আমরা কী কী নার্ভ আছে, যে স্পেশালি ধরো প্যারাসিম্পেথেটিক, সিম্পেথেটিক। সিম্পেথেটিক সাপ্লাইটা এক্সটার্নাল কার্টিড আর্টারি আশপাশে যে প্লেক্সাসটা থাকে, নার্ভ প্লেক্সাস, ওখান থেকে। তারপরে এখানে অরিকুলো টেম্পোরাল নার্ভের একটা রোল আছে। আচ্ছা, ব্লাড সাপ্লাই কীভাবে, এক্সটার্নাল কার্টিড আর্টারি হচ্ছে ব্লাড আর্টারি সাপ্লাই দেয়, আর এক্সটার্নাল জুগুলার ভেইন থেকে, যেটা রেট্রোমেন্ডিবুলার ভেইনের থ্রুতে ভেনাস সাপ্লাইটা পায়। এক্সটার্নাল কার্টিড আর্টারি এবং এর ব্রাঞ্চেস থ্রুতে ব্লাড সাপ্লাই পায়। আর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে এরা ফার্স্টলি প্যারোটিড লিম্ফ নোডে ড্রেন করে, এবং এই জিনিসগুলো পরবর্তীতে আপার যে রিব সাইবেকাল নোড আছে সেখানে ড্রেন করবে। আচ্ছা, এখন ডেভেলপমেন্টে একটু বলি যে গ্ল্যান্ডটা বা হচ্ছে এর ডাক্ট, অ্যালভিওলা এগুলো সবই অ্যাক্টোডার্ম থেকে ড্রেন, মানে মেইনলি অরিজিন হয়। কিছু কিছু স্ট্রাকচার যেমন ক্যাপসুল স্ট্রোমা এগুলো মেসেনকেম থেকে অরিজিন হইতে পারে। আচ্ছা, এখানে যে টিউমারগুলো আছে এগুলোর ক্লাসিফিকেশনটা আমাদের জানা বেটার, এবং এই ক্লাসিফিকেশনগুলো আমরা অলরেডি যেভাবে পড়ছি ওইভাবে পড়বো, বাট বিনিয়ান টিউমারগুলো বেশি কমন ম্যালিগনেন্টের থেকে, স্পেশালি প্যারোটিড গ্ল্যান্ডে, এটা আমরা জানি। এবং টিউমারের যে ক্লাসিফিকেশন দিচ্ছি এই জিনিসগুলো আমরা জানবো। এখন টিউমারগুলো প্যারোটিডে বেশি কমন, সাবলিঙ্গুয়ালে ভেরি রেয়ার, এটা আমরা জানি। মাইনর গ্ল্যান্ড হচ্ছে ওরাল ক্যাভিটি, তারপরে আপার ডাইজেস্টিভটাকে এই সকল জায়গায় থাকে, এবং এখানে টিউমার রেয়ার, বাট যদি হয় তাহলে ম্যালিগনেন্ট হবে। কীভাবে বুঝবো ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে টিউমারটা? যদি র্যাপিড গ্রোথ হয়, অনেক দ্রুত বাড়তেছে, ফেশিয়াল নার্ভকে এফেক্ট করছে, পালসি করতেছে, স্কিন এর সাথে ফিক্স হয়ে গেছে, এখানে আলসারেশন হইতে পারে, এবং এটা টিউমারটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, অনেক বেশি পেইন ক্রিয়েট করতেছে, এবং এটা সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথিও করতেছে, তখন আমি বুঝবো আসছে এটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। এবং কমপ্লিকেশন কী কী হইতে পারে? সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমির পরে হেমাটোমা ফর্মেশন হইতে পারে, হেমোরেজ হইতে পারে, ইনফেকশন করতে পারে, এবং ফেশিয়াল নার্ভ টেম্পোরারিলি ফেশিয়াল নার্ভ ওই জায়গায় প্যারালাইসিস করতে পারে, এবং স্যালাইভারি ফিস্টুলা করতে পারে, খুব ইম্পর্টেন্ট প্যারোটিড ফিস্টুলা। ফেশিয়াল নার্ভ পার্মানেন্টলিও ইঞ্জুরি করতে পারে, ফ্রেশ সিনড্রোম করতে পারে, গ্যাস্ট্রেটরি সোয়েটিং যেটা সায়ালো সিল করতে পারে, ফেশিয়াল নামনেস করতে পারে, স্পেশালি গ্রেটার অলিকুলার নার্ভ ইঞ্জুরির কারণে, স্পেশালি শেভিং যে এরিয়াটা আছে ওই জায়গাতে। তারপরে রেড টিম, এখানে আরও বেশ কিছু কথা আছে, স্কেয়ার ফর্মেশন বা আরও বেশ কিছু বিষয়াদি করতে পারে। ফেশিয়াল নার্ভে কী কী ব্রাঞ্চ প্রিজার্ভ করা হয় প্যারোটিডেক্টমির সময়? ফেশিয়াল নার্ভকে প্রিজার্ভ করা হয়, এবং এদের যে ব্রাঞ্চেসগুলো আছে টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার, সার্ভাইকাল, এগুলোকে কিন্তু প্রিজার্ভ করা হয়। বাট যদি রেডিকাল করা হয় তাহলে কিন্তু এগুলোকে প্রিজার্ভ করা হয় না, এগুলো কেটে দেওয়া হয়। এবং এগুলো যদি ইনভলভ হয়ে যাইতো সার্জারিতে, এগুলো ইঞ্জুরি করা হইতো, তাহলে ফেশিয়াল এসিমেট্রি, মুখ বেঁকে যাওয়া একদিকে,
বা চোখ বন্ধ করা, ড্রুলিং, মানে ফেশিয়াল, আমরা জানি যে মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন এগুলোকে সাপ্লাই দেয় ফেশিয়াল নার্ভের এই ব্রাঞ্চেসগুলো, সো সেই জিনিসগুলোতে ঝামেলা হবে। ওকে, এরপরে আসো যে আমাদের অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্যারাটাইটিস, সেটা নিয়ে কথা বলি। যে ব্যাকটেরিয়ার কারণে প্যারাটাইড গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেখানে ফিভার, ম্যালেজ, টিসমাস, টিসমাস মানে লকড জ, জটা একেবারে লকড হয়ে গেছে, ওপেন করা যাচ্ছে না, এবং এখানে রেড, গরম, টেন্ডার সোয়েলিং বা ব্রাউনি ইন্ডারেশন নামে একটা কথা আছে, শক্ত হয়ে যাওয়া কিছুটা, টেন্ডার একটা সোয়েলিং, এবং এটা হচ্ছে টান টান একটা, এই জায়গার ফাঁসা বা ওই স্ট্রাকচারগুলো এমন থাকে যে একটু টান টান টাইপের সোয়েলিং হয়। আচ্ছা, এবং পেইনফুল একটা সোয়েলিং, খুবই পেইনফুল, পেইন হলে খুবই পেইন থাকে, এবং এই জায়গাটাতে এটা হলে, এবং লিম্ফ নোটগুলো সোয়েল হইতে পারে, টেন্ডার হইতে পারে, ড্রেনিং যে লিম্ফ নোটগুলো, এবং এক্সটেনশন ডাক্ট থেকে আমি পাস বের হয়ে আসতেছি সেটাও দেখতে পারি। এটা প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট, এক্সটেনশন ডাক্ট, সিভিয়ার কেসে ব্যাকটেরিয়ামিও হয়ে যেতে পারে। রিস্ক ফ্যাক্টর কি? ডিহাইড্রেশন, এলডারলি পেশেন্ট যারা, পোর ওরাল হাইজিন যাদের, পোস্ট অপারেটিভ পেশেন্ট যারা, এদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স বেশি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং ইউএসজি করে আমরা সোয়েলিংটা ডিটেক্ট করতে পারি, অ্যাবসেসও হইতে পারে, যদি হয়ে থাকে সেটাও ডায়াগনোসিস করতে পারি, এবং যদি পাস হইলে সেটা আমরা কালচার করে সেন্সিটিভিটির জন্য পাঠাবো, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, এবং নিডেল অ্যাসপিরেশন করতে পারি পাস কনফার্ম করার জন্য। এবং আমরা আইভি অ্যান্টিবায়োটিক্স দেওয়া, কালচার রিপোর্ট অনুযায়ী হাইড্রেশন, ঠিকঠাক পানি খাবে, এবং যদি অ্যাবসেস হয় সেটাকে ইনসিশন ড্রেনেজ করতে হবে জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে, এবং আমরা ম্যাসেজ, ওয়ার্ম কমপ্রেস এগুলো দেওয়া যেতে পারে। প্যারোটিড নেক সোয়েলিংয়ের কী কী কারণ থাকতে পারে? একটা হচ্ছে কনজেনিটাল সায়ালেকটেসিস নামে একটা টার্ম আছে, কনজেনিটাল প্রবলেমের কারণে হতে পারে, বা মামসের কারণে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, স্পেশালি পোস্ট অপারেটিভ, কোনো একটা অপারেশন হয়েছে তারপরে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, বা স্টোনের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, বিনাইন যেমন পিলিওমাটিক এডিনোমা, তারপরে মিউকোপিডার্মার টিউমার, এগুলোর কারণে। জ গ্রিন সিনড্রোম, যেটা জ গ্রিন সিনড্রোম মানে একেবারে ড্রাই, মানে স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশনগুলো কি হয়, জমে থাকে, এবং আলটিমেটলি সিক্রেশনগুলো হচ্ছে না, আসলে সিক্রেশন হচ্ছে না, এটা হচ্ছে জ গ্রিন সিনড্রোম মানে নো সিক্রেশন, একেবারে ড্রাই হয়ে যায়। তো সার্কোইডোসিস এই সকল কারণে হইতে পারে। তারপরে আসো যে সোয়েলিং অফ সারাউন্ডিং স্ট্রাকচারস, এটা নিয়ে একটু কথা বলি। যে আশেপাশে যে লিম্ফ নোড, প্রিঅলিকুলার লিম্ফ নোড, লাইপোমা, সেবাসিয়াস সিস্ট, এই জায়গাগুলোতে যদি এই প্রবলেমগুলো হয়, সেগুলো কিন্তু আলটিমেটলি আমার প্যারোটিড গ্ল্যান্ডের ওই রিজনটাতে, প্যারোটিড ওই জায়গায় একটা সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ম্যালিগনেন্ট হলে কি হবে সেই জিনিসগুলো আমরা বলে আসছি, যে ম্যালিগনেন্সির সাইন আমরা কীভাবে বুঝবো। আর যখন আমরা এক্সামিনেশন করবো তখন সাইজ, শেপ, মার্জিনস, স্কিন চেঞ্জ, এগুলো তো দেখবো, পালপেশনের টেম্পারেচার, টেন্ডারনেস, সাইজ, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো দেখবো, ফিক্সিটি দেখবো, ডিপ স্ট্রাকচার ইনভলভ করছে কিনা সেটা দেখবো, এক্সটেনশন ডাক্ট ওপেনিং টিকটা আমরা টাং ডিপ্রেসর থেকে দিয়ে দেখার ট্রাই করবো, বাইম্যানুয়ালি পালপেট করার ট্রাই করবো, এবং ফেশিয়াল নার্ভ পালসি আছে কিনা সেটা অ্যাসেস করবো ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনের মাধ্যমে, লিম্ফ নোডগুলো এক্সামিনেশন করবো আশেপাশে, এবং আদার স্যালাইভারি গ্ল্যান্ডগুলো এক্সামিনেশন করে দেখবো। প্লিমরফিক অ্যাডিনোমা নিয়ে আমি যথেষ্ট কথা বলছি, আর বেশি কথা এখানে আসলে বলবো না, এবং আমরা এই জিনিসগুলো একটু পড়ে নিব। রিকারেন্সের চান্স আছে, ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনেরও 3 থেকে 5% চান্স কিন্তু আছে, এবং রিকারেন্স 5 থেকে 50% ক্ষেত্রে হতে পারে। ট্রিটমেন্টে আমরা সুপারফিশিয়াল লোব ইনভলভ যদি হয় তাহলে সেটা সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করে দিব, যদি ডিপ লোবও ইনভলভ হয় তাহলে টোটাল কনজারভেটিভ প্যারোটিডেক্টমি, আমি ফেশিয়াল নার্ভকে অবশ্যই প্রিজার্ভ করবো। আমরা একটু শ গ্রিন বা এটাকে জ গ্রিন বলা হয়, জ গ্রিন সিনড্রোম। তো এটা একটা অটোইমিউন কন্ডিশন, এবং এটাতে যেটা হয় যে আমাদের ইমিউন সিস্টেম মিস্টেকিনলি, ভুলবশত এরা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডকে অ্যাটাক করে দেয়, যেই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আমাদের সিক্রেশনগুলো মেনটেন করতে হেল্প করে, বডি ময়েস্ট মানে ময়েস্ট রাখতে হেল্প করে, শুধু স্যালাইভারি গ্ল্যান্ড না, আরও অনেক গ্ল্যান্ডকেই টার্গেট করে। তো সেক্ষেত্রে টিয়ার গ্ল্যান্ডকেও টার্গেট করতে পারে। তার মানে কি হবে? ড্রাই আইস হবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে অ্যাটাক করছে, ড্রাই মাউথ হবে, স্যালাইভারি গ্ল্যান্ডকে অ্যাটাক করছে, ফলে ফুড গিলতে সমস্যা হবে, বেশি পানি খাইতে হবে, আর চোখ যদি ড্রাই হয় তাহলে স্ক্র্যাচি লাগবে, বার্নিং সেন্সেশন হবে, খুবই টায়ার্ড ফিল হবে, এবং এত বেশি টায়ার্ডনেস থাকবে, মানে স্লিপ ঠিকঠাক হয়েছে বাট স্টিল অনেক টায়ার্ড লাগতেছে, এবং জয়েন্টে ব্যথা, মাইল্ড পেইন হইতে পারে, কারণ সব জায়গায় সিক্রেশন আসলে কমে যাবে, সব সিক্রেটরি গ্ল্যান্ডগুলোকে এখানে এফেক্ট করে, ফলে কিছু কিছু ক্ষেত্রে গ্ল্যান্ডগুলো সোলেন থাকতে পারে, স্কিন ড্রাই থাকতে পারে, এবং লেস স্যালাইভার কারণে দাঁতের প্রোটেকশন ঠিকঠাকভাবে নাও হইতে পারে। এবং এটা কেন হয়? ধারণা করা হয় যে জেনেটিক্যাল কারণ থাকতে পারে, ইমিউন সিস্টেম কোনো ভেজাল হয়েছে, অটোইমিউন ডিজিজগুলো আমরা জানি আসলে হুটহাট করে হয়ে যেতে পারে যে কারো ক্ষেত্রে, ইনভায়রনমেন্টাল কিছু টিকারও থাকতে পারে, এটা কন্টাজিয়াস না, এবং এরা তুমি কিছু করছো এবং সেটার কারণে হয়েছে এরকম কিছুও না, যে কারো ক্ষেত্রে হইতে পারে আসলে। এবং কিছু অ্যান্টিবডি ডিটেকশনের মাধ্যমে আমরা ব্লাড টেস্টের মাধ্যমে এটা ডায়াগনোসিস করার ট্রাই করতে পারি, বা আমরা টিআর প্রোডাকশন টেস্ট করার মাধ্যমে ডায়াগনোসিস, বা স্যালাইভা ফ্লো টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। ওকে, এরপর আসা যাক যেটা কীভাবে ট্রিটমেন্ট করা যায়। কোনো কিউর কিন্তু নাই, আমার জাস্ট চোখের সিক্রেশনগুলো বাড়ানোর জন্য আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারি, আই ড্রপ দিতে পারি,
বা স্যালাইভাকে হেল্প করার জন্য কিছু সুগার ফ্রি গাম বা লজেন্স চিবাইতে বলতে পারি। এবং সবসময় পানি খাবার খাইতে হবে, কারণ যেহেতু ডিহাইড্রেটেড মানে ডিহাইড্রেটেড বলতে পানি মানে সিক্রেশন কম থাকে, তাই বেশি বেশি পানি খাইতে হবে। এবং বেশি ময়েশ্চার ক্রিয়েট করতে গ্ল্যান্ডগুলোকে আমরা কিছু মেডিসিন দিতে পারি, জয়েন্ট তারপরে ফ্যাটিক এগুলো সলভ করতে ওষুধ দিতে পারি। স্যালাইভারি গ্ল্যান্ড আমরা জানি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং মাইনর বা সাবলিঙ্গুয়াল এই গ্ল্যান্ডগুলো আছে। তো আমরা প্যারোটিড গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। মাইনার স্যালাইভারি গ্ল্যান্ডগুলো মাউথ, আপার এয়ারওয়ে প্যাসেজ এই সকল জায়গায় থাকে। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডগুলোও কিন্তু কিছুটা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে, মানে খুব পিচি সাইজের থাকে। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডগুলো আমরা জানি যে টাঙের নিচে থাকে, ফ্লোর অফ দ্য মাউথে। সাবম্যান্ডিবুলার রিজনে আমরা যদি এক হাতের আঙুল এর পালপেট করব এবং আর এক হাতের 2 আঙুল ওরাল ক্যাভিটির মধ্যে থাকবে। সো আর এক হাতের 2 আঙুল ওরাল ক্যাভিটির মধ্যে দিলাম, এভাবে আমি বাইম্যানুয়ালি পালপেট করতে পারি। এবং লিম্ফ নোড নাকি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড সোয়েলিং, এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। মিড লাইনে হাইওয়েড বোন থাকে, ক্রিকয়েড কার্টিলেজ থাকে, থাইরয়েড বোন থাকে, সেগুলো কিন্তু মিড লাইন স্ট্রাকচার। আমরা প্যারোটিডের সারফেস মার্কিংটা ইম্পর্টেন্ট। ইনার এসপেক্ট অফ ম্যান্ডি বলে ফোসা বা গ্রুপ রয়েছে, ওখানে এরা থাকে। এবং আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দেখাইতে পারা, প্যারোটিড গ্ল্যান্ডের সারফেস মার্কিং জানা, ডাকগুলো কোথাও ওপেন করে, এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। তার মানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশন কি, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, ইয়ার লোবিল এবং স্টেরাস প্রসেস, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। ফেসিয়াল নার্ভ কিন্তু এখানে ঢুকে প্যারোটিড গ্ল্যান্ডে পোস্টেরিয়র বা লোয়ার পোল আমরা বলি, লোয়ার পোল দিয়ে এরা দেন ডিভাইডেড হয়ে বের হয় কোথা দিয়ে, অ্যান্টেরিয়র পোল বা সারফেস বা বর্ডার দিয়ে, মানে অ্যান্টেরিয়রলি বের হয়, পোস্টেরিয়র পোল দিয়ে ঢোকে, অ্যান্টেরিয়র পোল দিয়ে বের হয়। এবং ফেসিয়াল নার্ভের 5টা ব্রাঞ্চ, তুমি যাও বরিশাল মেডিকেল কলেজে আমরা মনে রাখতে পারি। উপর দিক থেকে আসো টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। কী কী ফিচার আছে অ্যাকচুয়ালি, সিক্রেটোমোটর সাপ্লাইটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে আসে, সিক্রেশন পিওরলি সেরাস থাকে। এবং স্টেলসেন ডাক্ট হচ্ছে এটার ডাক্ট, এটাকে প্যারোটিড ডাক্ট বলি। এবং ভেস্টিবুল অফ দ্য মাউথ অপোজিট টু দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। এবং ভেস্টিবুল হলো আমরা জানি বাক্কাল মিউকোসা এবং দাঁত বা গাম এগুলার মাঝের জায়গা। এবং যা আমরা জানি যে ইনভার্টেড ইউ বা ভি শেপড হয়। কনজিটাল ম্যালফরমেশন কিন্তু ভেরি আনইউজুয়াল এই সকল মানে প্যারোটিড বা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। তারপর কনজিটাল ডিজিজের মধ্যে কনজিটাল ডিজিজ থাকতে পারে, তারপরে প্যারোটিড ফিস্টুলা, তারপরে প্যারোটিড ডাক্ট অ্যাস্ট্রেশিয়া, এরকম বিভিন্ন কন্ডিশন ক্রিয়েট হতে পারে। ইনফেক্টিভ কন্ডিশনের মধ্যে মামস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউমার মধ্যে বিনেন ম্যালিগনেন্ট এরকম থাকতে পারে। মামস আমরা জানি একটা ভাইরাল ইনফেকশন, এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে বা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াইতে পারে। সো ফ্যামিলিতে কারো হয়েছে তাহলে অন্য মানুষগুলো কিন্তু এফেক্টেড হওয়ার চান্স থাকে। এবং 2 থেকে 3 উইকস ইনকিউবেশন পিরিয়ড, মানে এটা ঢোকার পরে, এই ভাইরাসটা ঢোকার পর 2 থেকে 3 উইকস পরে ম্যানিফেস্টেশনগুলো প্রকাশ পাচ্ছে। এবং প্রোড্রোমাল ফেজ থাকে, যেখানে পার্সেন্টের ফিভার, দুর্বলতা এগুলো থাকবে, ম্যালিস থাকবে, ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হতে পারে। এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এফেক্টেড হতে পারে, বাট মোস্ট কমনলি প্যারোটিড এফেক্টেড হয়। এবং ফুটবলের মতো একটা মুখ হয়ে যেতে পারে এটাতে এফেক্টেড হলে। টেন্স মানে খুবই টান গ্লিসিনিং একটা স্কিন প্যারোটিড গ্ল্যান্ডের উপরে থাকে। এবং সেখানে রেডনেস, সোয়েলিং এগুলো তো থাকতেছে, পেইন থাকতে পারে, কারণ এখানে ফাসিয়াগুলা স্ট্রেস হওয়ার কারণে পেইন হচ্ছে। ফিভার বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে। যাদের ইমিউনো কম্প্রোমাইজ বা যারা ওরোডেন্টাল হাইজিন থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আচ্ছা, এবং আমরা জানি যে এইগুলো যদি না হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি না হয়, তাহলে 7 দিনের মধ্যে এমনিতেই এটা সেরে যাইতো। আর যদি বেশি সোয়েলিং হয় তাহলে এটা টাংকে পুশব্যাক করবে, ওরোগ্যাস্ট্রিক ট্র্যাককেও হ্যাম্পার করে এবং টাং ফলব্যাক করে। অনেক সময় স্টেরয়েডও দেওয়া হয়, মানে স্টেরয়েডও দেওয়া লাগতে পারে এই জন্য আর কি। এসব ক্ষেত্রে সেলফ রিজলভিংয়ের জন্য আমাদের কিন্তু ওয়েট করা যাবে না, এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং এটা চিলড্রেনদের বেশি কমন হয়। আমরা পার ওরাল বাইমেনাল এক্সামিনেশন যদি করি, আমরা যদি সোয়েলিং পাইছি বাট কোনো পাস বা হোয়াইটিস কিছু পাইনি, তাহলে সেক্ষেত্রে সেটা ভাইরাল হওয়ার চান্সই বেশি। না দিলেও 7 দিনে এমনিতেই কমে যাবে। আর যদি সোয়েলিং পাইছি, পাশাপাশি পাস পয়েন্ট পাইছি, মানে পাস সেখান থেকে বের হচ্ছে, রেডনেস আছে, তাহলে ব্যাকটেরিয়া ইনফেকশন সাসপেক্ট করতে পারি, অ্যান্টিবায়োটিক দিব। তো মেইনলি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়, তারপরে সিবিসি, এসআর এগুলোও দিতে পারি আমরা। সিআরপি রেজিস্ট হবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা। আমরা যদি অনলি মামসায় কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন নাই, তাহলে পেশেন্টটাকে আইসোলেট করবো, কারণ ফ্যামিলির অন্য কাউকে ছড়াইতে পারে, বেড রেস্ট দিব। এবং এতে পার্সনটা যে ইউটেন্সিল বা যে সাবস্টেন্সগুলো ইউজ করতেছে সেগুলো অন্য কেউ যাতে ইউজ না করে সেটা আমি ইনশিওর করবো। তাকে অনেক বেশি পানি খাইতে বলবো এবং ওরোডেন্টাল হাইজিনটা ঠিকভাবে মেনটেন করবে, দিনে 2 বার ব্রাশ করবে, প্রোটিন রিচ ডায়েট সাপ্লিমেন্টেশন দিব যাতে বেশি বেশি অ্যান্টিবডি ফর্মেশন হয়। এবং এবং যদি মামসের পাশাপাশি একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, তাহলে অ্যাবভ ট্রিটমেন্টের পাশাপাশি মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে 7 থেকে 10 দিনের জন্য।
আর যদি সব গ্ল্যান্ড ইনভলভ হয় তাহলে সেক্ষেত্রে আমার স্টেরয়েড দিতে হবে, ডেক্সামিথাসোন প্রেডনিসোলন 5 দিনের জন্য দিব সকালে খাবার পর, সাথে অ্যান্টি আলসারেন্টও দিতে হবে। ছোট বাচ্চা আসলে প্যারোটিড এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের পাশাপাশি জেইনটিল আমার দেখতে হবে যে আসলে মেলের ক্ষেত্রে টেস্টিসে সোয়েলিং আছে কিনা, অর্কাইটিস আছে কিনা, ফিমেলের ক্ষেত্রে নাভির নিচে তলপেটে ব্যথা আছে কিনা, উফুরাইটিস হইতে পারে, এবং সেক্ষেত্রে আমার স্টেরয়েড দিতে হবে 7 দিনের জন্য। আচ্ছা, এবং এটা রিমোট কমপ্লিকেশন হিসেবে হিয়ারিং লসও কিন্তু করতে পারে, মানে মামসের একটা কমপ্লিকেশন হিসেবে। অনেকে দেখা যায় যে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে ফ্রন্ট বডি ইনভেশন হলে প্যারোটিড গ্ল্যান্ড এর স্কিনে প্রথম দিক থেকে মানে ওই টাইমে কিন্তু ওখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে প্রোফাইলিটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। না দিলে কিন্তু ডিসচার্জিং সাইনাস ফিস্টুলা এগুলো ডেভেলপ করতে পারে, স্পেশালি ফিস্টুলা হতে পারে ট্রমার কারণে। এছাড়া টিটিনাস প্রোফাইলিক্সিস আমার দিতে হবে। প্যারোটিড টিউমারের মধ্যে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং হতে পারে, কানের নিচের দিকে সোয়েলিং নন টেন্ডার থাকে। ইউজুয়ালি বিনিন টিউমারের মধ্যে প্লিওমার্ফিক অ্যাডিনোমা থাকে এবং সেটা সফট টু ফার্ম ইনকনসিস্টেন্সি হতে পারে। মোস্ট কমন 80% ক্ষেত্রে প্লিওমার্ফিক, এবং এটা স্লো গ্রোয়িং হয়, স্মল ইন সাইজ হয়, নন টেন্ডার থাকে, সুপারফিশিয়াল থাকে, ফিমেলদের বেশি হয়, এবং মাল্টিপল সেল প্রেজেন্ট থাকে। আমরা বলি যে এপিথেলিয়াল মায়োপিথেলিয়াল সেল থেকে, জন্য এদেরকে আমরা হচ্ছে মিক্সড টিউমার বলি। প্রি ম্যালিগনেন্ট একটা কন্ডিশন আমরা বলতে পারি, কারণ এরা ভবিষ্যতে ম্যালিগনেন্সি করতে পারে আসলে কিছু ক্ষেত্রে। কসমেটিক পারপাসে পেশেন্ট আসতে পারে যে আমার খারাপ দেখাচ্ছে এখানে একটা সোয়েলিং, অ্যাডিনো লিম্ফোমা বা মানে অ্যাডিনোসিস্টিক টিউমার বা ওয়াইডেন্স টিউমার যাকে আমরা বলি। তো এটা হচ্ছে এটা একটা টিউমার আর কি হইতে পারে ওয়াইডেন্স টিউমার, এটা শুধু প্যারোটিড গ্ল্যান্ডেই হইতে পারে। তারপরে ম্যালিগনেন্ট টিউমার আছে যেগুলো মিকোএপিডার্মাল কার্সিনোমা, অ্যাডিনোসিস্টিক কার্সিনোমা, কার্সিনোমা এক্স প্লিওমার্ফিক অ্যাডিনোমা আছে, এটা হইতে পারে। আচ্ছা, অক্সিফিল টিউমার নামে একটা টিউমার আছে, সেটাও হইতে পারে। তারপরে স্কোমাসেল কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা এগুলাও কিন্তু হইতে পারে। প্লিওমার্ফিক অ্যাডিনোমা এটা 80% ক্ষেত্রে হয়, সোলো গ্রোয়িং, নন টেন্ডার, প্যারোটিডের টেইল হতে, কি বললাম, প্যারোটিডের যে টেইলের যে রিজনটা আছে ওইখান হতে দেখা যায় যে অরিজিন হয়, এবং সুপারফিশিয়াল পার্টকে মেইনলি এফেক্ট করে। সুপারফিশিয়াল যে জায়গাটা থাকে ওই জায়গাটাকে, ডিপটাকে না, মানে সুপারফিশিয়াল লোবকে আর কি। ফেশিয়াল নার্ভ ইউজুয়ালি ইনভলভ হয় না, যদি ম্যালিগনেন্সি হয় তাহলে হয়তো ইনভলভ হতে পারে। এফএনএসি করবো, ট্রিটমেন্টে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করবো, এবং ডিপকেও যদি এফেক্ট করে তাহলে দুইটাই করতে হবে, টোটাল প্যারোটিডেক্টমি করতে হবে, বাট ফেশিয়াল নার্ভকে প্রিজার্ভ করে। আর অ্যাডিনো লিম্ফোমা যেটাকে ওয়ার্ডেন্স টিউমার বলি, এখানে আমরা জানি যে বোথ এপিথেলিয়াল এবং ফাইব্রাস টিস্যুয়ের লাইনিং থাকতে পারে, এবং এর জন্য আরেক নাম অ্যাডিনোসিস্টিক লিম্ফোমাও বলা হয় এটাকে। এবং ট্রিটমেন্টে এক্সিশন করবো প্যারোটিড গ্ল্যান্ডটাকে, সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করতে পারি, ফেশিয়াল নার্ভকে প্রিজার্ভ করে। যদি নার্ভ কাটা হতো তাহলে ফেশিয়াল পালসি হবে। কিন্তু এফএনএসিতে যদি ম্যালিগনেন্সি হয় তাহলে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে প্রপারলি, যে আমার কি করতে হবে, ডিউরিং বা আফটার অপারেশন ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হইতে পারে, পেশেন্টকে এটা বলে নিতে হবে। তারপরে অ্যাডিনোয়েড সিস্টিক কার্সিনোমাতে বোথ সুপারফিশিয়াল ডিপ পার্টের সাথে ফেশিয়াল নার্ভের যেহেতু পেরিনিউরাল শীত বা পেরিনিউরাল ইনভলভমেন্ট থাকে, এই জন্য আমার কিন্তু এই জিনিসটি ইম্পর্টেন্ট, এটা একটা এক্সেপশন এখানে, পিকুলারিটিস, এবং ডিসচার্জ মেটাস্টেসিস হওয়ার চান্স এখানে বেশি। আর মিউকো এপিডার্মার যে টিউমার, এটা একটা লো গ্রেড টিউমার, চিলড্রেনদের বেশি হইতে পারে, স্পেশালি 20 বছর বা এর আশেপাশে হয়, যার রেডিওথেরাপি বা রেডিয়েশন ইনডিউসড একটা টিউমার। এবং দেখা যায় যে হাই গ্রেড কার্সিনোমা হইলে লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু কমে যায় আসলে, মোর ডেঞ্জারাস, গ্রিভিয়াস। এবং প্যারোটিড সার্জারিতে সুপারফিশিয়াল, টোটাল রেডিকাল, এক্সটেন্ডেড রেডিকাল, এরকম বেশ কিছু জিনিস আছে, যেখানে আমরা এক্সটেন্ডেড রেডিকালে আমরা কি করি, আমরা ম্যান্ডিবল, রেমাই অফ ম্যান্ডিবল, তারপর হচ্ছে জাইগোমা, আপার পার্ট অফ নেক, এয়ার লোবিউল, আলসারেটিভ কোনো গ্রোথ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা ফেলে দিই, লিম্ফনোড সহ আর কি, লিম্ফনোডও করে ফেলতে পারি। কমপ্লিকেশনে গ্যাস্ট্রাইটিস সোয়িং বা ফ্রেস সিরোম নামে একটা কথা আছে। ফেশিয়াল মানে গ্যাস্ট্রাইটিস সোয়েটিং যে ঘটনা মেইনলি ঘটে, যে প্যারোটিড গ্ল্যান্ডে সিক্রেটোমোটর নার্ভ যে ইন্ডিংগুলো থাকে সেগুলা আমরা জানি, সেখানে সেগুলোর একটা স্কিনের সাথে একটা কানেকশন হয়ে যায়। সো মিস্টেকেনলি এরা কী করে, যখন খাবার খাওয়া হচ্ছে বা টুথ ব্রাশ করা হচ্ছে তখন ওভার সোয়েটিং হয়ে যায় আর কি, স্কিন চকচক করে, ফ্লাশিং ফেস লাল লাল হয়ে যেতে পারে। এবং ট্রিটমেন্ট কি, সার্জারি, আমরা ডিনার্ভেশন করতে পারি, অরফ্লো টেম্পোরাল নার্ভ কেটে দিতে পারি, বা সোয়েট গ্ল্যান্ডের নার্ভ ইন্ডিংসের মাঝে প্যার অফ ফ্যাট দিতে পারি নার্ভ সরিয়ে। তারপর হচ্ছে অ্যান্টিপারসপিরেন্ট, তারপরে বোটক্স বা বোটুলিনাম টক্সাইড যেটা, এটা দেওয়া যেতে পারে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যদি বলি, এরা হচ্ছে আমরা জানি বিলো এবং মিডিয়াল সারফেস অফ ম্যান্ডিবল এর রিলেশনে থাকে, এবং সি শিফট থাকে ডিউ টু মাইলোহায়োয়েড মাসেল, এবং আমরা বলি মাইলোহায়োয়েড মাসেলকে হুক করে সামনে আসে, অর্থাৎ আউটার এসপেক্টে ম্যান্ডিবল থাকে এবং ইনার এসপেক্টে মাইলোহায়োয়েড মাসেল থাকে।
ইনার এসপেক্ট সি শেপ ছোট পার্টের সামনে এবং সামনে মেজর পোর্শন আর কি। আচ্ছা, হাউএভার থাকে যা মায়োলোহেড মাসেলের পোস্টিওর বর্ডারকে হুক করে সামনে চলে আসে। এখানে বেশ কিছু কমপ্লিকেটেড কথা আছে, বাট আমরা একটু বুঝে বুঝে পার্টে করবো। ডাকলিং কি ওয়ার্টনস ডাক সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এবং এখানে সেরাস মিউসিনাস মিক্স সিক্রেশন থাকে, এবং এদের সিক্রেটো মোটর সাপ্লাইটা ফেশিয়াল নার্ভের থ্রুতে আসে, কর্ডা টেম্পেনি ব্রাঞ্চের থ্রুতে। ডাক ওপেন করে মিড লাইনে, ফাইব্রাস যে বেনটা থাকে বা ফ্রেনুলাম থাকে তার দুই পাশে, এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং মায়োলোহেডের মাঝে লিঙ্গুয়াল নার্ভ থাকে কিন্তু, এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের আউটার রেসপেক্টে থাকে ম্যান্ডিবল আর ইনার রেসপেক্টে থাকে লিঙ্গুয়াল নার্ভ, মায়োলোহেড মাসেল এগুলো। শর্ট যদি ফেনুলাম হয়, যেটাকে আমরা বলি টাং টাই, সো টাং টাই বা শর্ট ফেনুলাম, এটাকে অ্যানকাইলোগ্লোসিয়া বলা হয়, এটা তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো। সো ফেনুলাম যদি শর্ট হয়, মিড লাইন বরাবর টাংকে নিচের দিকে কানেক্ট করে রাখে, সো এটা শর্ট হলে সেটাকে টাং টাই বা অ্যানকাইলোগ্লোসিয়া বলি। মাইনর সেলেব্রি গ্ল্যান্ডগুলো ইউজুয়ালি ইনভিজিবল, দেখা যায় না, এবং এরা মেনলি মিউকাস সিক্রেশন করে বেশি। এরা কোথায় কোথায় থাকে? লিপসে, তারপর হচ্ছে প্যালেটে, গামে, আপার এয়ারওয়েতে থাকতে পারে, মিউকাস সিক্রেশন করে। এরা ভিজিবল হইলে কিন্তু এদের মধ্যে ভিজিবল আছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, অর্থাৎ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড যেহেতু ছোট থাকে এদেরকেও মাইনর এর মধ্যে অনেক সময় ফেলা হয়। প্যারোটিড ডাক্ট হোয়াইট থাকে, স্ট্রেট থাকে, এবং এরা কিন্তু অ্যালং দ্য গ্রাভিটি থাকে, অ্যান্টি গ্রাভিটি না। এবং এখানে কোনো সিক্রেশন হলে দেখা যায় যে ইজিলি ড্রেইন হতে পারবে, ঠিক আছে। জ মুভমেন্টের টাইমে গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ ইরিটেশন হলে, মানে সিক্রেশন হলে সেটা ইজিলি ড্রেইন করতে পারবে। বাট সাবমেন্ডিবুলার বা ওয়াটনস ডাক্ট এটা কিন্তু ন্যারো থাকে, ফার্স্ট কথা, জিগজ্যাগ প্যাটার্নে থাকে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, জিগজ্যাগ প্যাটার্নে থাকে, এবং অনেক সময় দেখা যায় মাসেলকে পিয়ার্স করতে হয়, এবং অ্যাগেইনস্ট দ্য গ্রাভিটি এরা কাজ করে, ড্রেইন করতে হয়, এবং লংগেস্ট লেন্থ পার করতে হয়। এর সিক্রেশনে দেখা যায় যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে, এবং এই সকল কারণে সায়ালোলিথিয়াসিস বা ক্যালসিফিকেশন কিন্তু এখানে হওয়ার চান্স বেশি। এবং এক্সরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অক্লুসাল ভিউ, এটা যদি আমরা করি, অথবা এক্সরে প্যান্টানোগ্রাম, কি বললাম, দুইটা এক্সরে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অক্লুসাল ভিউ, এক্সরে ওপিজি বা অর্থো প্যান্টানোগ্রাম, এই ভিউ আমরা মানে এগুলা করতে পারি। এগুলো এই এক্সরে করার মাধ্যমে আমরা রেডিও অপেক কোনো কিছু পাইতে পারি কিনা, বা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানও করতে পারি। সাবলিঙ্গুয়াল ডাক্ট আমরা জানি এরা হচ্ছে মাল্টিপল থাকে, ফ্লোর অফ দ্য মাউথে এরা ওপেন হয়, এবং স্যালাইভারি গ্ল্যান্ড সোয়েলিং যদি হয় তাহলে সোয়েলিংটা লোকালাইজ থাকে, পেইন লোকালাইজ থাকবে, এবং ড্রাইনেস অফ মাউথ হতে পারে, জেরোস্টিমিয়া যেটাকে আমরা বলি, ড্রাই মাউথ জগ্রিন সিন্ড্রোম আমরা পাইতে পারি। এবং এক্সেসিভ সিক্রেশন হলে কি বলি, এক্সেসিভ সিক্রেশনকে টায়ালিজম, এরকম একটা নাম আমরা দিই, হ্যাঁ, টায়ালিজম। এরপর আসলে জব মুভমেন্ট, এ প্রবলেম হইতে পারে। খাবারের সাথে সোয়েলিংয়ের সম্পর্ক আছে কিনা? আনসার হচ্ছে যে অবশ্যই আছে, কারণ আমরা জানি যে রিলেশন রয়েছে, খাবার খাওয়ার পর মানে সোয়ালোইংটা, মানে খাবার খাওয়ার পরে সিক্রেশন বাড়ে, এটা আমরা জানি, ঠিক আছে। বাট কিছুক্ষণ পরে আবার কমে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আবার দেখা যায় সিক্রেশন কমে যায়। বাট টিউমারের সাথে কোনো রিলেশন নেই, কিন্তু ইনফেকশন, ইনফ্লামেশন, ডাক্ট অবস্ট্রাকশন এগুলোর সাথে খাবারের রিলেশন আছে, যে ওই সোয়েলিংটা হয়েছে ওই সোয়েলিংটা খাবারের পর বড় হয়ে যাবে, কারণ খাবারের পরে যে সিক্রেশন বেশি বেশি হয়। বাট টিউমার কিন্তু ফেশিয়াল নার্ভকে ইনভলভ করলে সেক্ষেত্রে পেন হতে পারে, গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ এর কারণে থ্রটে পেন হতে পারে, বাট নর্মালি কিন্তু পেন থাকে না। টিউমার হলে পরবর্তীতে ইনভলভ করে পেন করতে পারে। এবং আচ্ছা, আর যদি ইনফ্লামেশন অবস্ট্রাকশন হয় তাহলে অল টাইমই পেইন বেশি থাকে। ফরেন বডি দিয়ে কোনো ডাক্ট অবস্ট্রাকশন হয় তাহলে ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করতে হবে, মানে এই যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর ডাক যদি অবস্ট্রাকশন হয়। এবং ফরেন বডি কী কী হইতে পারে? একটা হচ্ছে মিট বোন হইতে পারে, বা ফিশ বোন হইতে পারে, হাড্ডিগুলো হইতে পারে, মাংসের হাড্ডি বা মাছের যে কাটা। এবং সেক্ষেত্রে ডাক্ট হচ্ছে রেডিশ থাকতে পারে, ডাক্টের ওপেনিং 5 পয়েন্ট থাকতে পারে, আচ্ছা এটা হইতে পারে। তা বাদে হচ্ছে তোমার মিউকোজা লিফটাফ বা উপরে থাকবে, স্পেশালি সাবম্যান্ডিবুলার এর ক্ষেত্রে। প্যারোটিডের ক্ষেত্রে ভেস্টিবুলে ইনফ্লামেশন থাকতে পারে, মানে যদি প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্টটা আর কি এই ফরেন বডি দ্বারা অবস্ট্রাক্টেড হয়, পাস আসলে আমরা মিল্কিং করতে হবে, মানে যেই ডাক্টের বা যেই গ্ল্যান্ডের ডাক্ট এর অবস্ট্রাকশন হয়েছে ওই গ্ল্যান্ডের ডাক্টটা মিল্কিং করতে হবে, মিল্কিং একটা প্রসিজার আর কি। এরপর হচ্ছে আমরা যদি রেট্রোগেট সিচুয়েশন থাকে মানে ফরেন অবজেক্টার, তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিতে ব্লেড দিয়ে লংগিটিউডিনাল ইনসিশন দিতে হবে ফরেন বডি দেখতে। আর এক্সরেতে আমরা বলি যে আমাদের এই যে মিট বোন দেখা যায়, বাট রাবারি কোনো স্ট্যাফ বা ফিশ বোন থাকলে কিন্তু আসে না, হ্যাঁ। সো এরকম একটা কথা আছে যে এক্সরে ভাবে পাওয়া যায় না। ইনভেস্টিগেশন অফ সোয়েলিং কী করতে পারি, মানে আমার স্লাইভারি গ্ল্যান্ডের জন্য ইউএসজি করতে পারি। সো সাইজ, শেপ, লিম্ফ নোড ইনভলভমেন্ট, মেটাস্টেসিস, ক্যালসিফিকেশন, কনসিস্টেন্সি বোঝা যায়। প্লেন এক্সরে করতে পারি, অক্লুসাল ভিউ, এক্ষেত্রে রেডিও অপেক মানে ক্যালকুলাস আমরা দেখতে পারি, এবং সায়ালোগ্রাফি
এটা আমরা কখন করবো? কন্ট্রাস্ট দিয়ে করব, রেডিও লুসেন পাবো, ডাক্ট অবস্ট্রাকশন কত দূর পর্যন্ত সেটা জানতে পারবো, সাইলোগ্রাফি নামে একটা ইনভেস্টিগেশন, আর ফিস্টুলোগ্রাম বা সাইলোগ্রাম নামে একটা কন্ডিশন আছে, প্যারোটিড ফিস্টুলা থাকলে আমরা করতে পারি। এমআরআই আমরা প্যারোটিড গ্রোথ, প্যারোটিড টিউমার যদি ডিপ পার্টে থাকে তখন মিডিয়ালি এক্সটেনশন হয়ে প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের দিকে যাবে, তখন আমরা এটা করতে পারি। তখন পেশেন্ট অডাইনোফেজিয়া, ডিসফেজিয়া এই সকল হিস্ট্রি থাকবে, বাট ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস এগুলো নেই, কিন্তু এই অডাইনোফেজিয়া বা ডিসফেজিয়া আছে। প্যারোটিড ডাক্টের আমরা বলি যে কনজেনিটালি এবং অ্যাকোয়ার্ড অ্যাবসেস হয়ে পারফোরেশন হলে ফিস্টুলা ফর্মেশন হইতে পারে, কনজেনিটালিও হইতে পারে, এবং তা ওপেন করতে পারে এক্সটার্নাল অডিটরি ক্যানালে, ঠিক আছে। তাই কানও এক্সামিনেশন কিন্তু আমার করতে হবে, কারণ তোমরা জানো এক্সটার্নাল অডিটরি ক্যানাল যখন আমি পড়াইছিলাম ওখানে বলছিলাম যে এদের মধ্যে একটা কমিউনিকেশন কিন্তু থাকে, এবং ইএনটিতে রাইট যখন পড়াইছিলাম। এবং সাবম্যান্ডিবুলার ডাক্টের ওপেনিংয়ের এখানে আমরা জানি যে যদি ক্যালকুলাস হয় এবং ক্যালসিফিকেশন হয় তাহলে পালপেট করে হাত দিয়ে আমরা কনসিস্টেন্সি হাত পেলে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে লংগিটিউডিনাল ইনসিশন দিয়ে আমরা বের করতে সেটা করবো আর কি। মানে ডাক্টে হইলে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা হচ্ছে ওইটা বের করার ট্রাই করবো।